লাইভে গেলে জানান। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশ ইউথ অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার অ্যাওয়ারনেস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি সাকিব মাহমুদ। দর্শক, বাংলাদেশ ইউথ অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার অ্যাওয়ারনেস কাজ করছে দেশে প্রথমবারের মতো। ইউথরা মিলে ক্যান্সারের বিরুদ্ধে আমরা কোনো নতুন এক জয়যাত্রা শুরু করেছি। যেমনটি আপনারা জানেন, ক্যান্সারের মারণ বাণে মানুষ যেমন অকালে মৃত্যু পথযাত্রী হতে পারে, তেমনি ক্যান্সার কিন্তু আমাদের জয়যাত্রাকে কখনো রুখে দিতে পারে না। দর্শক, আমরা যুবরা এটাই বিশ্বাস করি, আর সেই বিশ্বাস থেকেই বাংলাদেশ ইউথ অ্যাসোসিয়েশন অফ ক্যান্সার অ্যাওয়ারনেস এর সৃষ্টি হয়েছে। দর্শক, এরপরে আমরা আজকে 18/10/2020 থেকে শুরু করেছি ক্যান্সার অ্যাওয়ারনেস উইক। বাংলাদেশে প্রথমবারের মতো কোনো সংস্থার আয়োজনে বা উদ্যোগে আয়োজিত হচ্ছে বাংলাদেশ ক্যান্সার অ্যাওয়ারনেস উইক 2020। তো দর্শক, আমরা প্রথমে জেনে নিতে চাইবো আমাদের ক্যান্সার অ্যাওয়ারনেস উইক সম্বন্ধে এবং বাংলাদেশ ইউথ অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার অ্যাওয়ারনেস সম্বন্ধে। সেজন্য আমি আমার সাথে স্টেজে চাইবো আমাদের এই সংগঠনের দুইজন প্রাণ এবং দুইজন মানুষ যারা প্রচন্ড পরিশ্রম করছে এই সংগঠনের সাথে। আমি প্রথমে স্টেজে আহ্বান জানাচ্ছি অর্পণ চৌধুরীকে এবং তার সাথে মোহাম্মদ মঈনুদ্দিনকে, যিনি লাইভটি কন্ট্রোল করছেন। একসাথে দুইজনকে স্টেজে দেওয়া হোক। Thank you. Am I audible? I think I am. ধন্যবাদ অর্পণ। Good evening, স্বাগতম everyone. আপনাকে। মোহাম্মদ মঈনুদ্দিন, আপনাকেও স্বাগতম আমাদের সাথে। আমি প্রথমে চলে যেতে চাইবো অর্পণ চৌধুরীর কাছে। অর্পণ চৌধুরী, আপনি Thank you. সংগঠনের ব্যাপারে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু একটা বলতেন। Thank you. Good evening, everyone. Myself, Orpon Chaudhary, the founder and president of BYACA, Bangladesh Youth Association for Cancer Awareness. I would love to start my speech today with my favorite quote given by the great philosopher Albert Camus. In the depths of winter, I finally learned that within me there lays an invincible summer. This quote motivated me to start this organization, BYACA. I am proud to inform you people that BYACA is the first youth association in Bangladesh that is working against cancer. It is a non-profit organization comprised of youths in the country. Every single person in our country must know about cancer, know how fatal it can be. We work to provide people the knowledge, the basic knowledge about cancer. Besides, we also raise funds for those people who are affected with this deadly disease but cannot afford to pay for the pills. We seek nothing but the welfare of the people of our motherland. We, the youth of BYACA, the future leaders of our country, pledge to work hand in hand with the people in order to visualize our dream of a cancer-free future. Today is the first day of the commencement of the biggest event of our organization, Bangladesh Cancer Awareness Week 2020. I am delighted to inform you people that this is the biggest cancer event organized by youths in Bangladesh. I expect everyone to support us in the mission of ours and witness how we create a revolution against this deadly disease. Thank you all for joining the live. Please stay tuned with us for the next 2 hours and listen to the different speeches presented by our honorable guests, which are teachers from different institutions, about their knowledge regarding cancer. Thank you all. Thank you, Bhaiya. থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট অর্পণ চৌধুরী আমাদের সাথে যোগদান করার জন্য এবং আমাদের বাংলাদেশ ইউথ অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার অ্যাওয়ারনেসের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা তুলে ধরার জন্য। তার সাথে বাংলাদেশে প্রথমবারের মতো, যেমনটি আমি শুরু থেকে বলছিলাম, ক্যান্সার অ্যাওয়ারনেস উইক পালিত হচ্ছে এটি সম্বন্ধে বলার জন্য। আমি সেম ক্রাইটেরিয়ায় চলে যেতে চাচ্ছি মোহাম্মদ মঈনুদ্দিনের কাছে। মোহাম্মদ মঈনুদ্দিন। জি, ধন্যবাদ সাকিব ভাইয়া আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আমার নাম মোহাম্মদ মঈনুদ্দিন এবং আমি বাংলাদেশ ইউথ অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার অ্যাওয়ারনেস BYACA এর ভাইস প্রেসিডেন্ট এবং কো-ফাউন্ডার। BYACA একটি নন প্রফিট অর্গানাইজেশন যার প্রধান উদ্দেশ্য হচ্ছে ক্যান্সার নিয়ে মানুষের মাঝে সতর্কতা সৃষ্টি করা। এই উদ্দেশ্যে আমাদের প্রথম পদক্ষেপ হিসেবে আমরা শুরু করছি বাংলাদেশ ক্যান্সার অ্যাওয়ারনেস উইক 2020, যার সূচনা আজ 18 অক্টোবর। সপ্তাহ জুড়ে আমাদের বিভিন্ন কর্মসূচি থাকছে। প্রথমত থাকছে আজকের আমাদের যে কর্মসূচি রয়েছে, আমাদের বাংলাদেশে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের লেকচারার এবং টিচাররা থাকছেন যারা ক্যান্সার সম্পর্কিত কিছু না কিছু তথ্য আমাদেরকে দিয়ে যান। দ্বিতীয় দিন আমাদের সাথে থাকছে ঢাকা মেডিকেল, চিটাগং মেডিকেল এবং ঢাকা ইউনিভার্সিটির কিছু বিখ্যাত প্রফেসররা এবং শিক্ষকরা
যারা আমাদের ক্যান্সারের সিমটমস, স্ক্রিনিং, ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট নিয়ে বিভিন্ন ধারণা দিয়ে দেবেন। আমাদের তৃতীয় দিনের জন্য থাকছে বাংলাদেশ বায়োলজি এন্ড ক্যান্সার অলিম্পিয়াড, যেটা প্রিলিমিনারি রাউন্ড, এবং সেখান থেকে বাছাই করে সেরা 10 জনকে নেওয়া হবে। চতুর্থ দিন আমাদের সাথে থাকছে বাংলাদেশের বিভিন্ন এনজিও সংস্থার রিপ্রেজেন্টেটিভরা, যারা তাদের এক্সপিরিয়েন্স এবং তাদের কাজকর্ম আমাদের সামনে তুলে ধরবেন। পঞ্চম দিনে আমাদের সাথে থাকছেন কিছু ক্যান্সার হিরোজ, যারা এই মারণ রোগকে জয় করে উঠে আসতে পেরেছেন এবং তাদের এক্সপিরিয়েন্স, তাদের জীবনের যে স্ট্রাগল, সেটা আমাদের সাথে শেয়ার করবেন। ষষ্ঠ দিনে আমাদের যে কর্মসূচি রয়েছে তা হচ্ছে আমাদের বাংলাদেশ ক্যান্সার এবং বায়োলজি অলিম্পিয়াডের যে ফাইনাল রাউন্ড, সেটা থাকছে এবং সেখান থেকে বাছাই করে প্রথম 3 জনকে পুরস্কৃত করা হবে। এবং সপ্তম দিনের জন্য আমাদের রয়েছে ক্লোজিং প্লেনারি, এবং আমাদের সপ্তাহ জুড়ে বিভিন্ন রকম কর্মসূচি, যেমন আর্টিকেল রাইটিং কম্পিটিশন, ফটোগ্রাফি, তারপর পোস্টার পেইন্টিং এবং বিভিন্ন ধরনের কম্পিটিশন রয়েছে, যার প্রাইজ গিভিং সেরেমনি আমরা সপ্তম দিনের জন্য রেখে দিয়েছি। এবং আশা করব যারা লাইভে আছেন তারা আমাদের সাথে থাকবেন সপ্তাহ জুড়ে, এবং আমাদের বিভিন্ন ইভেন্টে আপনারা প্রেজেন্ট থাকবেন। এবং ধন্যবাদ সবাই। তো ধন্যবাদ মোহাম্মদ মঈনুদ্দিন এবং অর্পণ চৌধুরী আমাদের সাথে জয়েন করার জন্য। দর্শক, যেমনটি শুনতে পারলেন আপনারা অর্পণ এবং মঈনুদ্দিনের থেকে, বাংলাদেশ ক্যান্সার অ্যাওয়ারনেস উইকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে সপ্তাহব্যাপী একটি আয়োজন করেছি আমরা বাংলাদেশ ইউথ অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার অ্যাওয়ারনেস থেকে। সেখানে সপ্তাহব্যাপী যে আয়োজন, 4 দিন থাকছে লাইভ সেশন, যেখানে আমরা আজকে শুনবো আমরা টিচারদের কথা, এরপরে আমরা শুনবো মেডিকেল কলেজের টিচারদের কথা এবং বড় বড় বিশ্ববিদ্যালয়ের টিচারদের কথা। তারপরে আমাদের সাথে জয়েন করবেন বিভিন্ন এনজিও কর্মীরা, যারা ক্যান্সার ভুক্তভোগীদের সাথে কাজ করেন, এবং আমাদের সাথে আরো জয়েন করবেন যারা ক্যান্সার থেকে অলরেডি ক্যান্সারের প্রকোপটা ফেস করে বের হয়ে এসেছেন। দর্শক, তো আমার কাছে মনে হয় অনেক প্রোডাক্টিভ এবং হেল্পফুল লাইভ হতে যাচ্ছে আপনাদের জন্য। তো দর্শক, আমি আর কালক্ষেপণ না করে অর্পণ চৌধুরী এবং মোহাম্মদ মঈনুদ্দিনকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। একই সাথে তারা আমাদের স্টুডিও থেকে এখন আপনাদের থেকে বিদায় নেবেন। তো দর্শক, তাদেরকে বাই বাই বলার সময় হয়েছে। এবং দর্শক, এখানে তো শেষ নয়, তারা যাওয়া মাত্রই আমাদের আজকে অনুষ্ঠানের কোর বা হার্ট ছিলেন যারা, তারা আমাদের সাথে জয়েন করবেন। তো অর্পণ চৌধুরী, মোহাম্মদ মঈনুদ্দিন, ধন্যবাদ আপনাদের আমাদের সাথে লাইভে জয়েন করার জন্য। আমি আইটি টিমকে অনুরোধ জানাচ্ছি আমাকে আবার সোলো স্ক্রিনে ফেরত নেওয়ার জন্য। তো দর্শক, যেমনটি আপনাদের সাথে আমি কথা বলছিলাম, আমি আপনাদের সাথে শুরু থেকে রয়েছে সাকিব মাহমুদ। এবারে আমি ডেকে নিতে চাইবো আমাদের আজকের লাইভে 3 জন প্রাণ ভ্রমরা, যাদেরকে নিয়ে আমরা পুরো সেশনটি পরিচালনা করব বা পুরো সেশনে আমরা কথা বলবো। আমি প্রথমে স্ক্রিনে আহ্বান জানাচ্ছি অ্যাডরিনা ডি ক্রুজ, লেকচারার অফ বায়োলজি, নটরডেম কলেজ। এরপরে আমাদের সাথে জয়েন করবেন অনিমেষ সাহা, লেকচারার অফ বায়োলজি, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল। এবং আমাদের সাথে জয়েন করবেন মাহমুদুল হাসান, লেকচারার অফ বায়োলজি, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ। স্যার এবং ম্যাম, প্রথমে সবাইকে শুভেচ্ছা সহ সালাম, আসসালামু আলাইকুম, এবং ধন্যবাদ আজকে আমাদের লাইভে জয়েন করার জন্য। শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে। ভালো লাগছে তোমাদের এই লাইভে এই যে শুভ সন্ধ্যা। ধন্যবাদ ম্যাম। এবারে দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি আপনাদের আজকের যে এক্সাইটমেন্ট ছিল আজকের অতিথিদের থেকে কথা শোনার জন্য। তো দর্শক, সরাসরি চলে যেতে চাচ্ছি অতিথিদের কাছে। আমি প্রথমে যেতে চাইবো অ্যাডরিনা ডি ক্রুজ ম্যামের কাছে। ম্যাম, কেমন আছেন এবং করোনাকালীন সময়টা কিভাবে কাটাচ্ছেন? ধন্যবাদ সবাইকে। যে বললাম, শুভ সন্ধ্যা। অনেকদিন পরে তোমাদের সাথে যুক্ত হতে পারে, ভালো লাগছে। করোনাকালীন সময়ে এখন মনে অভ্যস্ত হয়ে গেছি, যেটা হচ্ছে কি, মানুষ যে বায়োলজি টিচার, তো সবকিছু বায়োলজির অ্যাঙ্গেল থেকে চিন্তা করি। মানুষের অভিযোজন ক্ষমতা কিন্তু অনেক বেশি, মানুষ যে কোনো পরিস্থিতি থেকে নিজেকে মানিয়ে নিতে পারে। তো আমরা প্রথম যখন এই কোয়ারেন্টাইন লাইফ শুরু হলো, করোনা কোভিড-19 এর প্রকোপ শুরু হলো, তখন যে সিচুয়েশনটা ছিল, মেন্টালি কিছুটা ভেঙে পড়েছিলাম, ভালো লাগতো না। সেখান থেকে কিন্তু আমরা অনেকটা কোপ আপ করে ফেলেছি। এখন আমি বলবো এনজয় করছি। কেন এনজয় করছি? কারণ
এখন ক্লাস শুরু হয়ে গেছে, অনলাইনে আমরা ক্লাস নিচ্ছি, তো স্টুডেন্টদের সাথে যোগাযোগ হচ্ছে, তো রেগুলার অ্যাক্টিভিটিসে অলমোস্ট আমরা ফেরত চলে গিয়েছি। প্লাস আমার বাচ্চাদেরকেও সময় দেওয়া হচ্ছে, যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে, তো ফুল টাইম ক্লাস করলে হয়তো বা এই সময়টা আমি দিতে পারতাম না। প্লাস আমার কলেজের বাচ্চাদের সাথে যোগাযোগ হচ্ছে, ওদেরও আমি পড়াতে পারছি, আমার নিজের বাচ্চাকে আমি সময় দিতে পারছি। আর সবকিছু মিলে এখন ওই যে বললাম অভিযোজিত হয়ে গেছি এই পরিবেশের জন্য। তবে এটা কাম্য না, আমরা কেউই চাই না এইভাবে থাকতে, আমরা স্বাভাবিক জীবনে ফিরতে চাই, বাট এখন অভ্যস্ত হয়ে গেছি। তবে খুশি হব যত তাড়াতাড়ি আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ অ্যাডলিনা ডিক্রুজ ম্যামকে। আসলে তিনি প্রতিটা টিচারের হয়ে হয়তো বা তাদের মনের কথাটি আজকে বলে দিলেন যে আসলে টিচাররা চায় শিক্ষার্থীদের মুখ দেখতে এবং শিক্ষার্থীরা চায় টিচারদের মুখ দেখতে। এটার মধ্য দিয়ে আমাদের ভেতরে যে জড়তা বা আমাদের যে মন খারাপ, এটা হয়তো বা অনেকাংশে কেটে যায়। তো এবারে আমি যেটা চাইবো অনিমেষ শাহ স্যারের কাছে। স্যার, আপনার কাছে আমার সেম কোয়েশ্চেন, কেমন আছেন এবং এই করোনাকালীন সময়টা আপনি কিভাবে পার করছেন? ধন্যবাদ সাকিব, সবাইকে শুভ সন্ধ্যা আর স্বাগতম। আসলে করোনাকালীন সময়ের শুরুটা কিন্তু আমার এই টপিকসের বিষয়টা দিয়ে শুরু হয়েছিল এইভাবে যে আমাদের পরিবার থেকে কিন্তু আমরা একজন হারিয়েছি। শুধু এই ক্যান্সার সম্বন্ধে তার মানে ধারণাটা বা তার তার প্রকাশের একটু দেরির জন্য। আর থ্যাঙ্কস গড ইনফ্যাক্ট, কারণ আসলে আমি এরকম একটা প্ল্যাটফর্মে আজকে আমার এক পরিবারের একজনকে হারিয়ে আমি সেই বিষয়গুলো সবার সাথে আমি শেয়ার করতে পারবো যে আসলে ক্যান্সার জিনিসটা জাস্ট একটা রোগ, যেটা আমাদের ইসে। তো সেই রোগটাকে আমাদের যেমন যে কোনো ধরনের রোগ হলে আমরা ডাক্তারের কাছে প্রকাশ করি, পরিবারের কাছে প্রকাশ করি, বা আমি বুঝছি যে আমার শরীরে কোনো একটা সমস্যা হচ্ছে, সেটা যত গোপনীয়ই হোক না কেন, ঠিক আছে, সেই বিষয়টাকে সামনে তুলে ধরা বা এই প্ল্যাটফর্মের মাধ্যমে সবাইকে জানানোর একটা সুযোগ পাওয়া, এটা আসলে আমার জন্য একটু সৌভাগ্যের। কারণ আমি হারানোর ব্যথাটা যেহেতু আমি জানি, তো আমি চাই না যে পরবর্তীতে কেউ এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হোক। আর করোনাকালীন সময়ে যেটা আসলে আমাদের তো মেন যে উপকরণ আমাদের বেঁচে থাকার অবলম্বন বা যাদের সাথে আত্মার সম্পর্কগুলো তৈরি হয়, সেই স্টুডেন্টরা যদিও আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি হচ্ছে, কিন্তু তারপরে একটা ফেসটা আসলে সব স্টুডেন্টকে আমরা সামনে দেখতে পাচ্ছি না, এটা একটাই। তারপরেও আমরা বিভিন্ন অবস্থানের থেকে বিভিন্নভাবে ছাত্রের সাথে যোগাযোগ করে, প্লাস এই যে কিছুদিন আগে আমাদের যারা এইচএসসি অ্যাপ্লিকেন্ট গুলো ছিল তাদের অনেক একটা তাদের দুশ্চিন্তার ভাগিদারি কিন্তু আমরাও ছিলাম। আসলে সবচেয়ে বড় সমস্যাগুলো আসলে প্যারেন্টসদের, কারণ বাচ্চাগুলোকে এই মোমেন্টে বাসায় রাখা। ম্যাডাম যেমন বলছে যে না আমি আমার বাচ্চাগুলোকে সময় দিচ্ছি, কিন্তু আসলে ঘরের সময় কিন্তু বাচ্চাগুলো তো ছোট, বা ওদের যে 18 বছর পর্যন্ত বয়স, তো বাদ ভাঙার বয়স, ঠিক আছে। আমি জানি না ম্যাডাম ইজ এনজয়িং অ্যান্ড অলসো ম্যাডাম ভালো বলতে পারবে, পরবর্তী ম্যাডামের কাছে শুনবো। তবে ম্যাডামের কথা সূত্র অনুসারে আমরা আসলে এখন বাচ্চাদের সাথে তো আমাদের আত্মার সম্পর্কটা কিছুটা হলেও পুনর্স্থাপিত হয়েছে। আসলে আমরা অভিযোজনের মাধ্যমে সেই বিষয়টাকে এনজয় করছি, চেষ্টা করছি যতটুকু তাদেরকে কোঅপারেট করা যায় বা তাদের সাথে আমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করা যায়। থ্যাংক ইউ। ধন্যবাদ অনিমেষ শাহ স্যার আপনাকে। এবারে আমি চলে যেতে চাইবো মাহমুদুল হাসান স্যারের কাছে। স্যার, আপনি কেমন আছেন এবং লকডাউন সময়টা আপনার কিভাবে পার হচ্ছে? ধন্যবাদ সাকিব, নিশ্চয়ই শুনতে পাচ্ছ? অবশ্যই স্যার, আমি শুনতে পাচ্ছি আপনাকে। শুনতে পাচ্ছ? আসলে এই করোনার সময়ে আমরা সবাই কিছুটা তো অবশ্যই ভয়ে আছি, এবং ভয়ের থেকে বেশি হচ্ছে যে কোনো সময় প্রত্যেক পরিবারেই কেউ না কেউ সিনিয়র সিটিজেন আছেন, অর্থাৎ আমাদের গার্ডিয়ান আছেন, কারো দাদা আছে, বাবা, যাদের উপর এই ঝড়টা বেশি দেওয়ার সম্ভাবনা। তো নিজেরাও যেমন সতর্ক থাকতে হচ্ছে এবং চিন্তায় রাখতে হচ্ছে যে ফ্যামিলির সিনিয়র সিটিজেন যারা আছেন, বাবা মা, তারাও যেন ভালো থাকে। এবং সর্বোপরি এটা তো একটা বিষয় যে এটা বৈশ্বিক মহামারী, এবং এই মহামারীর যে মেইন ইনস্ট্রুমেন্ট, যে অস্ত্রটা, সেটা কিন্তু আমরাই পড়াই। তাহলে আমরা আমরা যদি এখান থেকে সতর্ক না থাকতে পারি, তাহলে অন্যদেরকেও সতর্ক করাও সম্ভব না এবং তাদেরকে বোঝানো সম্ভব না। এটা দৃষ্টির বাইরে একটা জড়বস্তু বা জড়, এবং আমরা যদি মনে করি যে জীবন এবং জীবন নেই, এই দুইটার মাঝামাঝি একটা জায়গার সাথে আমাদের একটা যুদ্ধ চলছে, সব নিশ্চয়ই আমাদের সবাইকে সতর্ক থাকতে হচ্ছে।
এই পরিস্থিতির মধ্যে প্রথম দিকটায় তো অত্যন্ত ভয়ে ছিলাম, এখন ভয়টা সবার মতো আমারও কিছুটা কাটছে। তাতে করে যেটা হচ্ছে, এখন নিশ্চয়ই আশা করি যেন স্বাভাবিক জীবনটা তাড়াতাড়ি শুরু হয়। বাচ্চাদের সরাসরি আমরা যারা ক্লাস নিই তারা কিন্তু নিশ্চয়ই জানি যে আসলে অনলাইন ক্লাসগুলো বাচ্চাদের ফেস দেখে একটা পড়া বুঝতে পারছে কিনা সেটা ডিটেক্ট করা, আর অনলাইনে তাদের অনেক সময় নয়েজ শুনে বোঝা, দুইটার মধ্যে অনেক বেশি ফারাক। এবং আমরা নিশ্চয়ই চেষ্টা করছি সেটার সাথেও অভ্যস্ত হওয়ার জন্য। ম্যাডাম বলেছেন মানুষের অ্যাডাপ্টেশন অনেক ভালো, আমরাও চেষ্টা করছি দ্রুত সেটাতে রিকভার করার জন্য। এবং সেখান থেকে কিন্তু আমাদের ডে বাই ডে আমাদের কিন্তু ক্লাসগুলো নিশ্চয়ই ভালো হচ্ছে আগের থেকে প্রথম দিনের তুলনায়। তো আমরা চাই আবার স্বাভাবিক জীবনে যেতে, যেখানে আমরা আবার আমাদের বাচ্চাদেরকে দেখতে পাবো। সব মিলিয়ে ভালোই আছে। থ্যাংক ইউ। ধন্যবাদ মাহমুদুল হাসান স্যার, আপনাকে এত চমৎকার করে আপনারা আসলে উত্তরগুলো দিলেন যে লকডাউন সময়টা আপনারা কিভাবে কাটাচ্ছেন। এবারে আমি আরেকটি প্রশ্নে যেতে চাইবো আপনাদের কাছে। প্রথম আমি এলিনা ম্যামের কাছে যেতে চাইবো। ম্যাম, আপনার যে নর্মাল লাইফের জীবন ছিল এবং এই লকডাউনে পরে যে জীবনটা পেয়েছেন, এই দুইটার ভেতরে ম্যাসিভ পার্থক্যটা কোন জায়গায় হয়েছে? সাকিব, প্রশ্নটা হচ্ছে লকডাউনের আগের জীবন আর লকডাউনের পরের জীবন, এই তো? জি ম্যাম। সেটা যদি হয় তাহলে আমার হয়তো স্যারদের চাইতে আমার উত্তরটা একটু ডিফারেন্ট হবে। কেননা স্যাররা হচ্ছে যদি একটা ফ্যামিলির হাফ পোর্শন, আমি হচ্ছে আদার হাফ। তো স্যারেরা যখন কাজের মধ্যে থাকতেন, কলেজে থাকতেন, তাদের ঘরটা সামলানোর জন্য, বাচ্চাদের সামলানোর জন্য তাদের ওয়াইফ পার্সন, হাফ পার্সন বাসায় থাকে। তো স্যারদের পয়েন্ট অফ ভিউ আমার পয়েন্ট অফ কিন্তু আলাদা হবে, আগেই বলে নিলাম, ঠিক আছে? তো হ্যাঁ, এইটা আমি মেনে নিচ্ছি। লকডাউনের আগের জীবন যেটা, সেটা আমি খুব এনজয় করতাম। কারণ আমি না, ওই যে স্যার যেটা বলছিলেন, অনিমেষ স্যার, হাসান স্যার, যে বাচ্চারা, টিচার যারা আমরা, বাচ্চাদের চেহারা দেখতেই পছন্দ করি। আমি ক্লাসে লেকচার দিব, আমার কথা শুনে এক একজন ছেলের যে মুভমেন্ট চেঞ্জ হবে, ওদের যে এক্সপ্রেশন গুলো হবে, বুঝতে পারলাম কি পারলাম না, এগুলো আমরা এনজয় করি। ওদের ছোটখাটো দুষ্টুমি গুলোকে আমরা খুব এনজয় করি, ওদের এই বয়সের চঞ্চলতাকে আমরা এনজয় করি, ভালো লাগে। এবং আমার খুব ভালো লাগে আমার বাচ্চাদের সাথে, কলেজের ছেলেদের সাথে সময় কাটাতে। তো কোয়ারেন্টাইনের আগের লাইফটা ছিল একেবারে ছকে বাঁধা, একদম টাইট একটা শিডিউল। সকালবেলা ঘুম থেকে উঠেই বাচ্চাদের স্কুল টুল সব রেডি করে, নাস্তা রেডি করে দৌড় কলেজে, সারাদিন ক্লাস টাস করে আবার বিকেলে এসে আবার সেই বাচ্চাদের পড়াশোনা, আমার ঘরের ছেলের বাচ্চাদের পড়াশোনা, ওদের রান্না বান্না, ঘর গোছানো, এগুলো নিয়েছিলাম। একদম খুব টাইট শিডিউল ছিল। তো হঠাৎ করে যখন কোয়ারেন্টাইন লাইফ শুরু হলো, আমার মনে আছে মার্চের 16 তারিখে, আমি কিন্তু প্রচন্ড খুশি হয়েছিলাম, আর অনাকাঙ্ক্ষিত একটা ছুটি পেয়ে যাচ্ছি। বাট কখনোই মাথার মধ্যে ছিল না এই ছুটিটা অনির্দিষ্টকালের জন্য হতে যাচ্ছে। তো হঠাৎ করে যখন ছুটি পেয়েছি, আমার তখন মনে হয়েছে ভালোই তো হলো, বাচ্চাদের সঙ্গে একটু সময় কাটাতে পারবো। ওই ঈদের ছুটি, পূজার ছুটি, ক্রিসমাসের ছুটি, এছাড়া তো আসলে বাচ্চাদের সাথে ওই রকম করে সময় কাটাতে পারি না ঘরে। তো আমি প্রথমে খুশি হয়েছিলাম, বাট যখন এটা অনিশ্চয়তার দিকে গেল, যে জীবটাকে আমি পড়াই ক্লাসে, আমি ভাইরাস অনেক ডিটেলস পড়াই, আমার খুব মজা লাগে ভাইরাস পড়াইতে। কিন্তু সেই ভাইরাস যখন আমার আশেপাশে ঘোরাঘুরি করা শুরু করলো, তার থেকে ভয়ে যে ঘরে বসে থাকা, প্রতি মুহূর্তে যে একটা আতঙ্কিত অবস্থায় থাকা, সেটা ভালো লাগে নাই, ঠিক আছে? আর কোয়ারেন্টাইনের পরের লাইফটা এখন যেটা হচ্ছে, এখনো কিছুটা ব্যস্ততায় কাটি। মাঝখানে একদম 3 মাস দর্শক, আন্তরিকভাবে দুঃখিত, অ্যাড্রিনে ক্রুজ ম্যামের খুব সম্ভবত ইন্টারনেট জনিত সমস্যা ঘটেছে। আসলে ইন্টারনেট জনিত সমস্যাটা অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশে। কারণটা হচ্ছে লকডাউন সময় আসার পর থেকে সবকিছু অনলাইন বেসড হয়ে গেছে। আমরা ম্যামের কাছে আবার ফিরবো। এই মুহূর্তে আমি চলে যেতে চাচ্ছি অনিমেষ শাহ স্যারের কাছে। স্যার, আপনার লকডাউন জীবন এবং মূল জীবনের পার্থক্য জায়গাটা? থ্যাংক ইউ সাকিব, তোমাকে আবার। মাহবুব স্যার, তারপরে ম্যাডাম ছিলেন, ওনারা তো বায়োলজির, ওনারা বুঝতে পারবেন যে আসলে আমরা আসলে ভাইরাসের লাইফটাই কাটাচ্ছি। ঠিক আছে, ভাইরাসের আসলে দুইটা আছে। একটা হচ্ছে সে যখন নর্মাল সিচুয়েশনে থাকে, কোনো জীবের কন্ডিশনে থাকে না, তখন সে আসলে একটা নির্জীব পদার্থের মতো কাটায়। তো আমাদের জীবগুলো তো আমাদের স্টুডেন্ট, যেহেতু স্টুডেন্টদের কানেকশন আমরা নাই,
তাহলে অনেকটা আমরা নির্জীব, ঠিক আছে। তো যা হোক, আমরা চাচ্ছি যে না কোনো ভাবে স্টুডেন্টদের সাথে কানেক্টেড হতে। সো আমরা আস্তে আস্তে একটা সজীব পরিবেশে আসার চেষ্টা করছি। আর শুরুতে যে বিষয়গুলো হয়েছিল, প্রথম ভাইরাসের আসলে আমরা সাধারণত যখন পড়াই, দুই ধরনের ভাইরাস আছে, একটা হচ্ছে ডিএনএ ভাইরাস আর একটা আরএনএ ভাইরাস। যখন একটু জানতে পারলাম যে কোভিড-19টা আরএনএ ভাইরাস, তো আরএনএ ডিএনএ ভাইরাসের উপর যা কিছুটা হলেও আমরা করতে পারি, কিন্তু আরএনএ ভাইরাস প্রথম দিকে একটু মানে তারা খারাপ খবরগুলোই নিয়ে আসে। এই নিউজ গুলো বা চায়না নিউজ গুলো যখন আমি দেখছিলাম, তখন আমাদের কিছু স্যার আছেন যাদের সাথে আমরা চলি, যেমন উত্তম স্যার, উজ্জ্বল স্যার, মাইকেল স্যার, হিউবার্ট স্যার। তো ওনাদের সাথে একদিন বসে আমি গল্প করছি, স্যার এটা কিন্তু সহজভাবে নেওয়ার কোনো সুযোগই নাই। আমরা একটা কাজ করি, আমরা কমপক্ষে 2 মাসের খাবার ঘরে রাখি। মানে শুরু থেকেই, কারণ যেহেতু আমি বায়োলজি পড়াই, তারা বিভিন্ন সাবজেক্ট টিচার, তাদের সাথে চলাফেরা, তো তারা কয়েকজন বললো যে আসলে কি মানে বিষয়টা কি। আমি বলছি যে দেখেন, যতটুকু দেখা যাচ্ছে বা ইন্টারনেটে বা আপনাকে অনেকে অনেক আশার বাণী শোনাবে, একটা জিনিস আপনি মনে রাখেন যে যে আসছে সে কে আমরা জানি না, ঠিক আছে। যদি আমি একটা লোকালয়ে আছি, আমি সেই লোকালয়ে আমি বুঝলাম যে কেউ আমাকে রাত্রে আক্রমণ করতে আসতে পারে, তো কে হোয়াট এভার ইট ইজ আই ডোন্ট নো, সো হোয়াট কাইন্ড অফ প্রিপারেশন আই শুড টেক। যে অবভিয়াসলি আপনি ধরে নেন আপনার ঘরে যদি একটা চোরু আসে, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনার ঘরে একদল ডাকাত ঢুকবে, আপনি ঠিক সেইভাবে নিজেকে তৈরি করে রাখেন। তো যাই হোক, এটা আসলে অনেকটা সেলফিশের মতোই অবস্থা হয়েছে যে সবাই একটা টাইমে গিয়ে, মানে যখন আমাদের লকডাউনটা স্টার্ট হলো 16 তারিখে মার্চের, সবাই গিয়ে ওই একদিনের ভিতরেই, জাস্ট আমি একটা ছোট্ট ইনফরমেশন দিই, একটা হেক্সোসল মানে আমি দেখে এলাম আছে, জাস্ট ডিক্লারেশনের পরে নাই, ঠিক আছে। তো যাক, অন্যরা যেভাবে যাদেরকে পেরেছি যে না আপনার বিষয়টাকে এভাবে হালকা করে নিন না, আপনারা সচেতন হন, নিজেও একটু চেষ্টা করেছিলাম, আশেপাশের আত্মীয় স্বজন যারা ছিল তাদেরকে বলেছিলাম যে একটু ওয়েট করেন, ঠিক আছে। ঠিক আছে, আজকে যে টপিকসটা আমাদের ভাইরাসের মানে ক্যান্সারের যে ভাইরাসটা নিয়ে হবে, সেটাও কিন্তু তাই। প্রথম দিকে ক্যান্সার মানেই ছিল নো অ্যান্সার। আর এখানে কোনো কারো ক্যান্সার হলে পরেই কিন্তু মানুষ আগে মানসিকভাবে মারা যেত আগে। ঠিক করোনার ক্ষেত্রেও কিন্তু প্রথম দিকে আমাদের তাই হয়েছে। স্যার ভালো বলতে পারবেন যে একজন মানুষের করোনা হয়েছে, তার মানে তাকে বুঝাই দেওয়া হচ্ছে যে তুমি সমাজের কোনো পার্ট না, ঠিক আছে, তুমি তোমার মতো করে থাকো, তোমাকে কেউ দেখার নেই। তো এইসব ব্যাপারগুলো উইথ দ্য প্যাসেজ অফ টাইম, যেহেতু মানুষের করোনা সম্বন্ধে অনেক কিছু জানতে পারলো, বুঝতে পারলো, তখন তাদের যে রিয়াকশন গুলো আসলো বা বিভিন্ন জায়গা থেকে যে রিসার্চের খবরগুলো আসছে, প্রতিদিনই আমাদেরকে আসা জায়গায়, আর আমরা একটু একটু করে ঘরের বাইরে যাওয়া শুরু করেছি, কিন্তু একটু হলেও। এখন আসলে অনেকটা জায়গা আছে, যেমন আমি কিন্তু এখন ঢাকায় নাই, আমি আমার গ্রামে আসছি। গ্রামে কেউ করোনা আসলে কোনো পাচ্ছে না মানুষের কাছে। তার প্রথম প্রথম জীবনে সে যতটুকু সাদর সম্ভাষণ পেয়েছিল, এখন করোনা মানে মানুষজন ধরে নিচ্ছে করোনার কি হবে। কিন্তু তারপরে আমাদের হাল ছেড়ে দিলে চলবে না। বিশেষ করে আমরা যারা একটু ভাইরাস সম্বন্ধে জানি বা শিখেছি, বাচ্চাদেরকে শেখায়, এখনো কিন্তু সবকিছু শেষ হয়ে যায়নি, ঠিক আছে। ভাইরাসের বিষয়গুলো কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। এরপরে শীত আসছে, আমরা অলরেডি বিভিন্ন দেশে দেখতে পাচ্ছি যে প্রাদুর্ভাবটা কিন্তু বেড়েই যাচ্ছে। ইউরোপের মতো দেশগুলোতে হয়তো তাদের ফ্যাসিলিটিস গুলো তারা এই লেভেলে তারা ডেভেলপ করতে পারছে, কিন্তু আমাদের মতো যারা আন্ডার ডেভেলপড কান্ট্রিজ গুলা, তারা যদি এরকম ভিগোরাসলি আবার ফার্দার অ্যাটাক হয়, তখন কিন্তু মানে আমাদের কোনোভাবেই সহজভাবে নেওয়ার এখনো সুযোগ আসে নাই, বিশেষ করে টিকা না আসা পর্যন্ত। আশায় আছি, সবচেয়ে বড় কথা সবাইকে নিয়ে সুন্দর মতো আবার সবার সাথে দেখা হবে, একটা টিকার অপেক্ষায় আছি। এটা হচ্ছে আমার এখন আমার আশাটা একটা টিকা কেন্দ্রিক। এটা সবাই আশা করি ওই অবস্থানেই থাকবে এবং ওই জায়গা থেকে সচেতন থাকবে। থ্যাংক ইউ সাকিব। ধন্যবাদ, ধন্যবাদ অনিমেষ স্যার। আসলে আপনি অনেক ডিপে গিয়ে জিনিসটা বোঝালেন। আর যে একটা কথা বললেন যে যখন লকডাউনটা শুরু হয়েছিল 16 মার্চ, আমার খুব মনে পড়ে, আমি 17 মার্চ সকালবেলা ঢাকা থেকে বাসায় চলে আসি। আহ এই সময়টাতে আসলে যতটা পরিমাণ আমরা সচেতন ছিলাম বা আমরা করোনা নিয়ে ভাবতাম, করোনা মানে তখন একটি আতঙ্ক ছিল, বাট আস্তে আস্তে সময়টা যত যেতে শুরু করেছে, একটা সময় পরে আমরা আসলে করোনাকে ভুলে যাচ্ছি। আর গ্রামের যে ব্যাপারটা বললেন স্যার, এটা একদমই বাস্তব। যেহেতু আমিও নিজে গ্রামে আছি, আমি অবলোকন করতে পারছি যে করোনা বললেই বা মাস্ক ব্যবহার করে মানুষ হয়তো মনে করেন যে লোকটা একটা করোনা রোগী। যাই হোক, এটা
সময়ের সাথে সাথে করোনা আসলে তার সম্মানটা হারিয়ে ফেলছে বলা যায় বাংলাদেশে। তো আমি একই প্রশ্ন নিয়ে চলে যাব মাহমুদুল হাসান স্যারের কাছে। স্যার, আপনার এই দুই জীবনের পার্থক্যটা কেমন? ধন্যবাদ সাকিব। দুই জীবনের পার্থক্যটা অনেক বেশি। যদি আমি করোনার আগের সময়টা বলি, করোনার আগের সময়টা হচ্ছে এমন যে আমাদের খুবই স্বাভাবিক জীবন, একজন টিচারের লাইফ যেমন হয় তার মধ্যে যদি একটু ছেলে টিচার হয় তাহলে তো মোটামুটি তোমার করে খাওয়া কোথায় খেলাম কিংবা রাতে কখন বাসায় ফিরবো, এই দুইটা জিনিস আসলেই অনিশ্চিত। এবং এটার মূল কারণ ছিল একেতে হচ্ছে যেমন আমরা কলেজটায় সময় দিই, ধরো আমাদের কলেজটা হয়তো বা স্বাভাবিক সময় থাকলে 1:30টা বা 1:45 শেষ হয়। আহ শেষ হবার পরে দেখা যায় যে এটা দায়িত্ব বলো অথবা নিজের গ্রিডিনেস বলো, দুইটাই, মানে দুইজন দুই দিক থেকে দেখতে, এখানে আমি দুইটা কথা বলছি। আমরা তখনই দেখা যায় পড়াশোনা শুরু করাই দিই। আমরা নিজেরা পড়াচ্ছি বাচ্চাদের আলাদা করে, এবং পড়ানোর পরে এগুলো শেষ করে 3টা 3:30, কখনো আলটিমেটলি খাওয়ার টাইম পাওয়া যায় না, তখন আবার আমাদের দেখা যায় কোনো আরেক জায়গায় যে ব্যস্ততার সময় কাটে। এবং খাওয়া দাওয়াটা আমাদের কাছে খুবই গৌণ গৌণ একটা ব্যাপার। এবং যখন আমরা বাসায় আসি খুবই টায়ার্ড, এবং পরের দিনের কর্ম পরিকল্পনা শুরু। আর কর্ম পরিকল্পনাও ঠিক কিছু না, পরের দিন সকালে ওঠাটাই হচ্ছে চ্যালেঞ্জ, যে সকালবেলা উঠে আবার কলেজে যেতে হবে। তো পরের দিন আবার একই রুটিন। তো এর মধ্যে ধরো আত্মীয় স্বজনের সাথে দেখা করা বা বন্ধু বান্ধব মেনটেন করা, এটা খুবই ডিফিকাল্ট ছিল করোনার আগে। হয়তো বা করোনা আমাদেরকে মনে করিয়ে দিয়েছে ইউ হ্যাভ ফ্যামিলি, তোমার ফ্যামিলি মানুষগুলোর খোঁজ খবর নেওয়াটাও খুব দরকার। বন্ধু বান্ধব আছে, তাদের সাথেও তোমার একটু কথা বলা দরকার। এই দুইটা কিছুই আমরা করতে পেরেছিলাম। এবং আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আজকে যেমন তোমার সাথে লাইভ প্রোগ্রাম হচ্ছে, আমরা কিন্তু ফ্রেন্ডরা, আমাদের ফ্রেন্ডরা অনেকেই তো অনেক ধরনের চাকরিতে আছে, তাদের কাছ থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় যে তোমার সাথে বসবো, কথা বলবো, কখন বলবা। তো আমরা এমনও হয়েছে রাত 11টার সময় আমরা কথা বলা শুরু করেছি, এটা 1টা 2টা শেষ হয়েছে, কোনো টেনশন নেই, কারণ পরের দিন অ্যাটলিস্ট সকালে তো আর উঠতে হচ্ছে না। তো এইভাবেই চলছে। কিন্তু এগুলোর পরে যখন আমরা দেখলাম যে মনে হচ্ছিল যে খুব স্বাভাবিক হয়ে যাবে, বাট স্যার যেটা বললেন অনিমেষ স্যার, খুবই স্বাভাবিক। অন্যদের যেমন বলা যে 2 মাসের খাবার কিনে রাখেন, আমরা যখন কলেজে যেতাম বা ওই সময় যে স্যারদের সাথে যাদের সাথে ক্লোজ, যারা ধরো আর্টসের টিচার বা কমার্সের টিচার, তারা কিন্তু আমাদের কাছে জানতে চাইতেন, এই বায়োলজির ছেলে বলো, এই করোনা আমাদের কি করতে পারবে। আমি মজা করে বলতাম, করোনা আপনাকে কিছুই করতে পারবে না, যখন করবে তখন আপনি এমনিতেই বুঝতে পারবেন কি করে গেল। তো আলটিমেটলি এখন শুধুমাত্র আপনার সচেতন থাকা দরকার। আর স্যার যেটা বললেন যে এখন করোনা একদমই নাই মনে করতে, আমাদের দেশের একটা বড় সমস্যা হচ্ছে এটা, যে আমরা ধরো এখন এই মাস্ক পরতাম, সাপোজ আমি যদি মাস্ক না পরি, তাহলে কিন্তু সবার সাথে আমি মিলে গেলাম এবং সবাই আমাকে ভাববে যে উই অল আর দ্য গুড ফ্রেন্ড। কিন্তু একটা ফ্রেন্ড গ্রুপের মধ্যে দেখা গেল আমি শুধু মাস্ক পরছি, এই মাস্ক নিয়ে গবেষণা চলে 30 মিনিট, যে আমি কেন পরলাম এবং এটা পরে আমার লাভটা কি। বরং তারা উল্টা এভিডেন্স দেয় যে মাস্ক পরলে তোমার মানে লাংসের এতটুকু ক্ষতি হবে, বিকজ অক্সিজেনের সাপ্লাই কম হচ্ছে, মানে অনেক কিছু। কিন্তু আমার কথা হচ্ছে যে অক্সিজেনের সাপ্লাই কম হচ্ছে আমি মেনে নিলাম, ম্যাডামও ভালো বলতে পারবেন, কোষগুলো অক্সিজেন পাচ্ছে কম, একটা সময় যে হয়তো বা কোষগুলো অ্যাপোস্ট্যাসিসে যেতে পারে, সেটা দীর্ঘ সময় পরে। আর করোনায় যদি ধরে তাহলে তো এমন আছে উইদিন 14 days, তাই না? তাহলে কোনটা আমার বেশি প্রায়োরিটি দেওয়া উচিত, এই জিনিসটা মানুষকে বোঝানোটা খুব দরকার। এবং অন্তত পক্ষে আমরা যদি একটা সিম্পল সার্জিক্যাল মাস্ক করি, তাহলে কিন্তু অনেক সুবিধা আছে। বিশেষ করে এই করোনার সময় সাকিব তুমি দেখবে যে প্রচুর পরিমাণ কিন্তু একটা সময় হাসপাতালে রোগী ছিল যারা হচ্ছে শ্বাসকষ্ট বা অন্যান্য রোগ নিয়ে যেত, কিন্তু এই করোনার সময় টোটাল হাসপাতাল খালি, ক্লিনিকেও চিকিৎসা নাই। তার মানে অনেক মানুষ কিন্তু রোগে আর মারা যায়, কারণ তারা এই ডাস্ট থেকে নিজেদেরকে প্রটেক্ট করে, যার খুব বেশি অ্যালার্জি ছিল ডাস্টের প্রতি, সেও কিন্তু অনেকটা রক্ষা পেয়েছে। তো কিছু পজিটিভ দিক আছে এবং এটা আমাদের অবশ্যই সবসময় মনে রাখতে হবে, এবং এটা যতদিন পর্যন্ত এটার একটা রেস্ট থেকে যাবে, আমাদের সবাইকে অন্তত সতর্ক থাকতেই হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম। অনেক সুন্দর করে আপনারা আসলে দুই জীবনের পার্থক্যটা এবং করোনাকে আমাদের কিভাবে নেওয়া উচিত, আমরা কিভাবে নিচ্ছি জিনিসগুলো বোঝালেন। এবারে আমি সরাসরি চলে যাব আজকে আমাদের যে বিষয় নিয়ে মেইন লাইভটি হওয়ার কথা ছিল সেই প্রসঙ্গে। আমি প্রথমেই আবারও যেতে চাইবো অ্যাডলিনা ডিক্রুজ ম্যামের কাছে। ম্যাম,
আপনার মতে অথবা জীববিজ্ঞানের ভাষায় যে কোনো এক পারসেপশন থেকে যদি বলা যায় তাহলে ক্যান্সারটা আসলে কি? ধন্যবাদ সাকিব। আর প্রথমেই সরি বলে নিচ্ছি, আমার কানেকশনের মধ্যে একটা ঝামেলা ছিল, আমি অনেকক্ষণ তোমাদের থেকে ডিসকানেক্টেড ছিলাম। থ্যাঙ্কস যে আবার জয়েন করতে পেরেছি। আসলে ম্যাম, হ্যাঁ বলো। এখন দেখা যাচ্ছে যে ইন্টারনেটের সমস্যাটা সারা দেশেই চলছে, তো এটা একদমই নরমাল হয়ে গেছে। আমরা আপনাকে আবারও পেয়ে আমরা নিজেদের ধন্য মনে করছি। ম্যাম, আপনি শুরু করুন। ওকে, যেটা বলছিলাম যে তোমার একটা প্রশ্ন করেছে জীববিজ্ঞানের ভাষায় আমি ক্যান্সারকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি বা ক্যান্সার কি। তো জীববিজ্ঞান যেটা বলে, বায়োলজি যেটা বলে, ক্যান্সার একটা বিশেষ কোনো রোগ না, একটা কোনো অসুখ না, এটা একটা অসুখের সমষ্টি। তো এই অসুখটা তৈরি হয় হচ্ছে আমাদের দেহের যে কোনো জায়গার কোষগুলো যখন অনিয়ন্ত্রিত কোষ বিভাজন শুরু করে। তো আমাদের যেহেতু আমরা বহুকোষী জীব, আমাদের প্রতিনিয়ত আমাদের কোষগুলো কিন্তু প্রয়োজন অনুযায়ী বিভাজিত হয়। যখন আমার যে অংশের কোষগুলো প্রয়োজন সেই অংশের কোষগুলো বিভাজিত হবে। যেমন আমরা বলি আমাদের স্কিনের কোষগুলো কিন্তু প্রতিনিয়ত বিভাজিত হচ্ছে, কারণ এটা প্রয়োজন আছে, প্রতিনিয়ত আমার স্কিন থেকে কিছু কোষ ঝরে যাচ্ছে। তো এইরকম আমাদের বহুকোষী দেহটা তৈরি হয় হচ্ছে অসংখ্য কোষের সমষ্টি দিয়ে। প্রয়োজন মতো আমার নিজের দেহের প্রয়োজনে আমার কোষগুলো বিভাজিত হতে পারে, এই ক্যাপাসিটি তার আছে। নর্মালি সে কিন্তু বিভাজন করছে না, কোনো কারণে, কোনো বাহ্যিক কারণে হতে পারে যদি এই কোষ বিভাজনটা অনিয়ন্ত্রিত হয়ে যায়, যেটা আমরা বলি মিউটেশনের কারণে। এবং মিউটেশনটা বিভিন্ন কারণে হতে পারে। যে বস্তুগুলোর কারণে ব্যবস্থাটা হবে, তার মানে আমার কোষটা অনিয়ন্ত্রিত বিভাজন শুরু করবে, তাদেরকেই বলছি আমরা কার্সিনোজেন, বা যারা আমার ক্যান্সার উৎপাদনকারী বস্তু। তাহলে বাহ্যিক কোনো কারণে যদি আমার কোষগুলো অনিয়ন্ত্রিত কোষ বিভাজন করে এবং এই অনিয়ন্ত্রিত কোষগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ার ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি রাখে, তখনই তাকে বলছি আমরা ক্যান্সার। তার মানে কোষ দেহে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। তো অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের প্রথম স্টেজটাকে আমরা বলি টিউমার, বাট সব টিউমার কিন্তু ক্যান্সারাস না। তো এর মধ্যে যদি এমন কিছু উপাদান থাকে যেটা এই নিয়ন্ত্রণটাকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না, প্লাস দেহের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ছে, তখনই তাকে আমরা বলবো ক্যান্সার। জীববিজ্ঞানের ভাষায় এটাই হচ্ছে ক্যান্সার। তো এই ক্যান্সারটা যে কোনো জায়গায় হতে পারে, আমার ব্রেইনে যেমন হতে পারে, আমার স্কিনে হতে পারে, আমার লাঙে হতে পারে, যে কোনো অঙ্গে হতে পারে। এই কারণে বলা হয় এটা একটা সমষ্টি, রোগের একটা সমষ্টি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ ম্যাম। আসলে আপনার কথা শুনে আমার নিজের কাছেও ক্যান্সারের যে ধারণা ছিল সেটা অনেকাংশে পরিষ্কার হয়ে গেছে। এবার আমি অনিমেষ শাহ স্যারের কাছে যেতে চাইবো। ম্যাম যে জায়গাটা থেকে ছাড়লেন যে বিভিন্ন ধরনের ক্যান্সার হয়ে থাকে, আসলে স্যার ক্যান্সারের যে প্রকৃতিগুলো সেগুলো যদি আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। আচ্ছা, থ্যাংক ইউ সাকিব। আবার আসলে ক্যান্সারের যে যেমন ম্যাডাম বললেন যে ক্যান্সার হওয়া মানে যে কোনো ফরম্যাটে যে কোনো জায়গায় ক্যান্সার হতে পারে, সেরকম যে কোনো কারণেই কিন্তু ক্যান্সার হতে পারে। ঠিক আছে, মানে বিষয়টা হচ্ছে ম্যাডাম তো বায়োলজির ভাষায় বললেন, আমি যদি আমার জীবনের ভাষা দেখি, ধরো তুমি ঢাকা শহরে কোন একটা রাস্তাতে আবার সেগুলো জমে আবার প্রতিদিন পরিষ্কার করে। ধরো কোনো একটা কারণে ক্লিনার কি করলো যে ওইখানটার ময়লাটা ফেললো না, তো স্বাভাবিকভাবেই যেহেতু মানুষের যেমন একটা ইন্টেনশন ঠিক আছে এখানে ময়লা জমছে, তাহলে আরেকটু ময়লা এখানে রেখে যায়, মানে আমাদের যেটা হ্যাবিট আর কি, যেহেতু ব্যাড হ্যাবিট। তো এরকম আমাদের কোষের বা আমাদের কোনো বডির কোনো জায়গাতে যদি এরকম অ্যাবনর্মাল সেলিব্রেশনটা স্টার্ট হয়, সাপোজ ধরো আমার এলিমেন্টারি ক্যানেল মানে আমার পরিপাক তন্ত্রে কোন একটা জায়গা আমি ধরে নিলাম, সেই জায়গাতে হঠাৎ করে ধরে নিই আমি যে আমার প্রতিদিন ওখানে 10টা কোষ গ্রো করতো, আবার 10টা কোষ ড্যামেজ হতো, তাহলে আমার কিন্তু লাইনটা ক্লিয়ার থাকছে। তো হঠাৎ করে কোন একটা কারণে, সেটা হতে পারে আমার খাদ্যাভ্যাসের জন্য হতে পারে, আমার জীবনযাত্রার জন্য হতে পারে, বা আমি যে এরিয়াতে থাকি সেই এরিয়াতে যদি পলিউশনটা বেশি থাকে, বা কোনো যদিও ক্যান্সার শ্বাস রোগ না, তবে যারা দেখা গেল কোনো কারণে তার জীবাণুটা শরীরের ভিতরে গেল, তার রোগ প্রতিরোধ ব্যবস্থাটা ওরকম না, সেই কারণে ওইখানের কোষগুলো কি হলো, তারা একটা পেলো, যে একটা জিন পেলো, যেটা প্যাপিলোমা ভাইরাস। ম্যাডাম ঠিক আছে তো? প্যাপিলোমা ভাইরাসের যে জিনিসটা একটা জিন, সেটা সেল ডিভিশনটাকে এক্সলারেট করে।
তো সাকিব তুমি চিন্তা করো যে ওখানে প্রতিদিন 10টা লোক ময়লা ফেলতো, 10টা লোক সরাই নিয়ে যেত। এখন 200 লোক ময়লা ফেললো, একজন লোক প্রথমে কিছু সরাইতে পারবে, পরে যখন অনেক বেশি জমে যাবে তখন কিন্তু আর কেউ সরানোর এর উপর ডিপেন্ড করে কিন্তু ক্যান্সারের স্টেজ আছে। হ্যাঁ, আমাদের ভিতর আমরা যে জিনিসগুলো চিন্তা করি, মানে যেহেতু আমার একটু সময় স্বল্পতা আছে, আমি আমার জানার জায়গাটুকু বা শেয়ারিং এর জায়গাটুকু ম্যাডাম আমি একটু বেশি করে আমাকে হয়তো লিভ নিতে হতে পারে, আমি সরি ফর দ্যাট। কিন্তু আমি আসলে চিন্তা করে আসছি, যেটা আমার কাছে মনে হয়েছে যে না, সবাইকে একটু জানা উচিত, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমি পেলাম। তো যে বিষয়গুলো ঘটে, যে আমাদের খাদ্যাভ্যাস হতে পারে, আমাদের জীবনযাত্রার প্রণালীতে হতে পারে, সেখানে কিন্তু আমরা প্রতিদিন আমরা ক্যান্সারকে ইনভাইট করতেছি যে তুমি একটু আমার কাছে এসো, আমার বডিতে বসো, তারপরে আমি দেখি তুমি কতটুকু শক্তিশালী, আমি তোমাকে দেখে নেব। ঠিক আছে, জাস্ট একটা ভাইরাস কিন্তু 400 কোটি লোককে ঘরে ঢুকাইছে, একটা নাম মানে করোনা ভাইরাসটা। ঠিক আছে, আমি তোমাকে একটু ইনফরমেশন দিই। ইন ফিউচারে ক্যান্সারের সিচুয়েশনটা এমন দাঁড়াচ্ছে যেখানে প্রতি 2 জন ছেলের ভিতর একজন কিন্তু ক্যান্সারে মারা যাবে, এবং প্রতি 3 জন ফিমেলদের একজন ক্যান্সার মারা যাবে। ডেজ আর কামিং। যদি আমরা এখনই সচেতনটা না হই, তাহলে আমরা অনেক কিছু করি, অনেক কিছু করি, কিন্তু মানে আমরা যদি এই যে 3 জন আছি, 3 জন আমরা ধরি, আমরা 3 জনই বাংলাদেশ, আমরা এই 3 জনের ভিতর আমরা কিন্তু শাড়ি কিনতে যাব, ম্যাডাম যেমন শাড়ি কিনতে এসে যাবে, মানে ভালো বসুন্ধরাতে যাবে তার অনুষ্ঠানে আসছে, স্যার আমি পূজা বা এসে সবচেয়ে ভালো জায়গা থেকে আমরা শাড়িটা কিনবো। কিন্তু আমরা কিন্তু আমি পার্সোনালি বা আমি ফিল করি যে আমার আশেপাশে সারাউন্ডিংস এ যারা আছে, তারা কিন্তু আমরা হেলথ চেকআপের জন্য ভালো কোথাও যায় না। ঠিক আছে, যে আমার যে জিনিসটা আমি শুরুতে প্রতিরোধ করতে পারতাম, সেই জিনিসটা সম্বন্ধে আমি একেবারেই কিছুই না, কিন্তু যখন যাব তখন কিন্তু আমার দেখা গেল অনেক দেরি হয়ে গেল। যেটা আমি শুরুতে একেবারেই এলিমিনেট করতে পারতাম, শুরুতে আমি সচেতন হতে পারতাম, শুধুমাত্র আসলে সেই ফ্যামিলিটা বুঝে যে ফ্যামিলিতে একটা ক্যান্সার পেশেন্ট থাকে, সেই পরিবারটা আসলেই ধ্বংস হয়ে যায়। তারা হয় ফাইন্যান্সিয়ালি ধ্বংস হবে, মানসিকভাবে ধ্বংস হবে, বা মানে যে যার যে পার্সনটা ক্যান্সার হচ্ছে সেটা শারীরিকভাবে ধ্বংস হবে। আসলে এই দৃশ্যগুলো যাদের হয়েছে আমার চোখের সামনে, জাস্ট 6 মাস আগের সিনারিও গুলো আমার চোখের সামনে এখনো ভাসে। আমার ছোট চাচি, ছোট কাকি, তার সাথে আমার গত পূজাতে অনেক স্মৃতি ছিল, কিন্তু জাস্ট ফর ক্যান্সার আজকে কিন্তু তার সাথে আমার কোনো স্মৃতি থাকবে না, সেই মানুষটাই নেই। শুধুমাত্র একটা কারণে, সে তার বিশেষ করে এখন আমাদের দেশের যে কালচার গুলো, ফিমেলরা সবকিছুই মনের ভিতর রাখে। আসলে যে অনেক সময় দেখা যায় যে আমরা স্কুল লাইফ বা কলেজ লাইফে দেখেছি যে অনেক ফিমেলের কিন্তু আমাদেরকে ভালো লাগছে, কিন্তু মন খুলে কোনোদিন বলতে পারে নাই। ঠিক আছে, এটা যেমন সত্যি কথা, তার একটা রোগ হয়েছে, সেই রোগটাও সে বলতে চায় না কাউকে, তার পরিবারের সবচেয়ে আপনজন, তার স্বামী হতে পারে, সন্তান হতে পারে, তাকে পর্যন্ত বলতে চায় না। ঠিক আছে, আমার এখানে একটা ফোড়া হলো, আমি বলবো না যে আমার এখানে একটা ফোড়া হয়েছে, ঠিক সেরকম এখন যে কমন যে জিনিসগুলো ফিমেলদেরকে দেখা যায়, যেমন ইউট্রাস ক্যান্সারটা বা ইউট্রাস ইনফেকশনটা, তারপর হচ্ছে ব্রেস্ট ক্যান্সার গুলো, এটা তো তোমার রোগ, যেটা এখন এখন যদি তুমি বলে দাও আমাকে, তাহলে আমি সচেতন হতে পারি, আমি তোমাকে ভালো জায়গায় দেখাইতে পারি। কিন্তু এমন টাইমে তুমি বললে, কারণ শরীরের ব্যাপারটা, যার শরীর সে কিন্তু সবচেয়ে আগে ভালোভাবে বুঝে, বুঝার পরে তারপর আমরা আশেপাশের লোকজনগুলো তার চলাফেরা হাঁটা চলা দেখে না সামথিং ইজ রং দেয়ার। তো সবার কাছে একটা রিকোয়েস্ট হচ্ছে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে যারা শুনছেন, প্লিজ বডিটাতে যা কিছু হোক না কেন আপনি শেয়ার করেন সবার সাথে। একটা শেয়ার আপনার একটা জীবন, একটা পরিবারকে, একটা ক্যান্সার পেশেন্টকে কিন্তু সুন্দর করে তাকে খুব ভালো একটা লাইফ দিতে পারে। আপনার ক্যান্সারের ট্রিটমেন্ট আছে, শুরুতে যদি ধরা পড়ে বা যে কোনো স্টেজে ধরা পড়ে না, এখন ট্রিটমেন্ট আছে, আমরা অনেক বেশি আশাবাদী। এই যে কিছুদিন আগে আমি বিবিসির একটা নিউজে দেখলাম যে সেখানে একটা জিনিস বলা হচ্ছে যে সায়েন্টিস্টরা এমন একটা সেলকে খুঁজে পেয়েছে, টি সেল, সেই টি সেলটা 2টা কাজ করতে পারবে। কি ধরনের কাজ? যে একটা ক্যান্সার সেলকে ডিটেক্ট করতে পারবে, আর তারা তাদের সংখ্যা বাড়িয়ে তাকে ধ্বংস করে দিতে পারবে। তাহলে আপনি সেই স্টেজটা করার আমাকে সুযোগ দেন। আপনি আমরা যখন যদিও কেমন হয়, মানে বায়োলজি দৃষ্টিভঙ্গি থেকে আমাদের নর্মাল জীবনের দৃষ্টিভঙ্গিতে যাই, আসলে সাকিব তুমি এই জিনিসটা বুঝতে পারো, কারণ তুমি তোমার এই স্টেজটা আমরা যখন পার করে এসেছিলাম, ধরো আমার থেকে আমি মানে পাশের গ্রামে গেছি, ওখানে কিছু বাচ্চার সাথে আমার গ্যাঞ্জাম হয়েছে, ঝগড়া হয়েছে, আমি ওদেরকে কি বলবো, তুই শুধু আমার গ্রামে আসিস, আমি তোকে দেখাই দিব। ঠিক আছে, তো এই টি সেলটা ঠিক সেরকম, টি সেলটা হচ্ছে ক্যান্সার সেলকে
ডিটেক্ট করবে, ডিটেক্ট করে তারপরে তাকে নিয়ে আসবে, নিয়ে এসে সে যখন আমার গ্রামে আসবে, আমার আরো মানে আমার ফ্রেন্ড আছে আছে, আমরা তাকে অ্যাটাক করে ডিস্ট্রয় করতে হবে, তাকে প্রতিরোধ করতে হবে। টিসেল এর কাজটা কিন্তু, আমি যেহেতু আশাবাদী মানুষ, সো আমি আশা করি যে ইন ফিউচারে বা তাড়াতাড়ি বা আমাদের কোনো স্টুডেন্টের মাঝেই ঠিকই হয়তো ক্যান্সারের কোনো টিকা বা প্রতিরোধ ব্যবস্থা তারা বিল্ড আপ করতে পারবে। আমি কিন্তু আশাবাদী ম্যাডাম, আমরা আশাবাদী সবাই, যেহেতু আমরা স্টুডেন্ট নিয়ে কাজ করি। ঠিক আছে। অবশ্যই। আর আরেকটা বিষয় হচ্ছে যে জীবনের অভ্যাসটা, আমি শুরু থেকে যদি একটু চিন্তা করি খাবার দাবারের বিষয়গুলো, ঠিক আছে, ক্যান্সারের কিন্তু মেন কারণটা, যতগুলো কারণ আছে তার ভিতর মেন কারণটা কিন্তু খাবার। ঠিক আছে। আগে মানুষ কি খেত, আগে তার সারাউন্ডিংসে যে ফ্রুটস গুলো আছে, ন্যাচারাল ফ্রুটস গুলো, সৃষ্টিকর্তা কাউকে বঞ্চিত করে নাই। হ্যাঁ, এখন যদি আমার মনে হয় যে না, আমেরিকান একজন ও তো আপেল বাগানে বসে আপেল খাচ্ছে, কেন, আমারও তো আমরা বাগান আছে, আমরাটা আমার আপেল থেকে কম কিসের? বাজারে আমরাগুলো নিয়ে মানুষজন বসে থাকে, কেউ কিনে না, কিন্তু আপেল তুমি দেখো এত বেশি ট্রিটমেন্ট করা, যে একটা আপেল তুমি বাসায় নিয়ে যাও 1 মাস পর্যন্ত ওটা ভালো থাকবে, ওটাই খেতে হবে। কেন খেতে হবে ওটা? আমাদের এখানে অনেক ধরনের ফল পাওয়া যায়, তারা আসলেই ক্যান্সার প্রতিরোধ করতে পারে। হ্যাঁ, মাংসর বিষয়টা, মানুষ এখন বাংলাদেশে সবচেয়ে বেশি যে জিনিসটা বিক্রি হয় রেফ্রিজারেটর, মানে ডিভাইস গুলোর ভিতর কিন্তু মোবাইলের পরে রেফ্রিজারেটরের দখলে, কারণ আমরা মাংস কিনে রেফ্রিজারেটরে আমরা দীর্ঘদিন ধরে খাবো। কিন্তু মানুষের চাহিদার কোনো শেষ নাই, খাবারের কোনো শেষ নাই, মানে যতটুকু দরকার তার থেকে অনেক বেশি খাচ্ছে, কিন্তু কোনো পরিশ্রমও নাই। ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি যদি ঢাকা শহরের লোকজনের কথা চিন্তা করি ম্যাডাম, আপনি যদি সকালে মর্নিং ওয়াকে বেরোন, আপনি দেখবেন আপনি 10 জন লোককেও কিন্তু পাচ্ছেন না। স্যার আপনি আপনাদের এলাকায় আমি জানি না কেমন, 10 জন লোককেও পাওয়া যায় না, কিন্তু অ্যাকচুয়ালি থাকার কথা কি, আমি যে খাবারটা খেয়েছি আমাকে সেটাকে ইউটিলাইজ করার জন্য কিন্তু আমার সকালবেলায় আমি মানুষের সাথে, মানুষের ইন্টারাকশন হওয়ার কথা ছিল, কন্ট্রাকশন হওয়ার কথা ছিল, যে কিন্তু কেউ শারীরিক কোনো পরিশ্রম করে না। সেই কারণে আমি যেটা সবাইকে বলতে চাই আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে, যে খাবারকে আপনি কন্ট্রোল করেন, কন্ট্রোল করে নিজের মনের জোরটুকু রাখেন। ছোটবেলায় একটা কথা শুনতাম যে একটা মানুষের একটা ফোড়া হয়েছে, সে চিন্তা করছে যে আমি বাঁচবো না, কিন্তু আরেক মানুষের ক্যান্সার হচ্ছে, সে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, সে মনে হচ্ছে আরে ক্যান্সার আমার কাছে কোনো। মনের জোর কিন্তু যে কোনো রোগের বিরুদ্ধে ফাইট করার জন্য একটা খুব ভালো উপাদান। হ্যাঁ, মনের জোর হলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের হরমোন সিচুয়েশনটাও কিন্তু থাকে, মানে হরমোন সিচুয়েশনটাও ভালো হয়, ব্রেনটা আমার বিভিন্ন দিকে কাজ করতে পারে, ইনফ্যাক্ট বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধের ক্ষেত্রেও কিন্তু সহায়তা করে থাকে। তো যে জিনিসটুকু সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আসলে ডাক্তাররাই ভালো বলতে পারবেন যে ক্যান্সারের আসলে প্রকৃত কারণ কি, বা কি কারণে ক্যান্সার হচ্ছে, বা তার ডায়াগনোসিসটা কি। আর আমাদের যেহেতু খুব ক্লোজ কন্টাক্টে স্টুডেন্ট, বা আমাদের এই যে একজন ম্যাডাম, সে একা একা চলে যায় ইন্ডিয়াতে, সে তার নিজের মতো করে ট্রিটমেন্ট নিচ্ছে, সে ক্যান্সারকে পাত্তা দেয় না, সে ভালো আছেন, এবং দয়া করে তিনি আরো ভালোভাবে আমাদের মাঝে ফেরত আসেন। সো এই জিনিসগুলো একটু খুব দরকার, মনের জোরটুকু দরকার, শুরুতে তার খাদ্যাভ্যাসটা পরিবর্তন করা দরকার। আর স্বাস্থ্যের প্রতি ফার্স্ট অ্যান্ড মোস্ট প্রায়োর পার্টটা থাকবে হচ্ছে তার স্বাস্থ্য। সেখানে কিছু ইনভেস্টমেন্ট দরকার। শুধু টাকা ইনকাম করে গেলাম, টাকা জমায় রাখলাম, কিন্তু ইন ফিউচারে আমি ধরলাম একটা লোক 10 লাখ টাকা ইনকাম করলো, তার ক্যান্সার চিকিৎসায় 20 লাখ টাকা খরচ হয়ে গেল, লাভটা কি হলো? কি কোনো লাভ হলো? তো শুরু থেকে আমরা যদি একটু সতর্ক থাকতে পারি, তাহলে বিষয়টা বোধহয় ওভারকাম করা সম্ভব হবে। থ্যাংক ইউ অনেক সময় নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ অনিমেষ স্যার, আসলে অনেক জ্ঞানগর্ভ আলোচনা করলেন আপনি। আমি নিজেও মুগ্ধ হয়ে শুনছিলাম যে আসলে আমাদের জীবনের যে জিনিসগুলো রয়েছে আপনি একদম সেগুলো ফুটিয়ে তুললেন। দর্শক, স্যারের সাথে তাল মিলিয়ে একটা কথা বলতে চাইবো, এক্সপ্রেস ইয়োরসেলফ, নো টু এক্সপ্রেস ইয়োরসেলফ। কারণ এখন 21 শতকের যুগে দাঁড়িয়ে, আপনি 2020 সালে দাঁড়িয়ে যদি মনে করেন আপনি নিজেকে এক্সপ্রেস করবেন না, তাহলে আপনি সব থেকে অন্যদের থেকে আলাদাভাবে ফুটিয়ে তুলতে পারবেন। আন্তরিকভাবে দুঃখিত দর্শক, আমার ইন্টারনেট কানেকশন একটু লস হয়ে গেছিল, আবার ফিরে এসেছি। তো আমি এই পর্যায়ে একটু কমেন্ট সেকশন ঘুরে আসতে চাইছি, তারপর আমি মাহমুদুল হাসান স্যারের কাছে যাব। আইটি টিম যিনি লাইভটি কন্ট্রোল করছেন, কমেন্ট গুলো দয়া করে একটু স্ক্রিনে নিয়ে আসবেন। আমাদের সাথে সৈয়দ মোহাম্মদ কমেন্ট করেছেন, মানসিক নিজের চাপ হলে
স্যারকে কিভাবে নিজেকে কন্ট্রোল করা যায়? আচ্ছা, ধন্যবাদ। আমরা এই উত্তরগুলোতে যাব। পরবর্তী কমেন্টটি সামনে নিয়ে আসা হোক। মাইশা মুসররত কমেন্ট করেছেন, ইজ দে শাহানা আহমদ কমেন্ট করেছেন, ইজ দেয়ার এনি ন্যাচারাল রেমেডিস দ্যাট কমপ্লিটলি কিউরস ক্যান্সার? ধন্যবাদ। আমরা আস্তে আস্তে যাব। আমাদের সাথে অনেকেই এই মুহূর্তে লাইভটিতে রয়েছেন। আমাদের সাথে লাইভটি দেখছেন আসিফ কবির। আসিফ কবির বলছেন অনিমেষ শাহ, স্যার হোয়াট এ গুড ইনিশিয়েটিভ। ধন্যবাদ আসিফ কবির আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে ইস্তিয়াক মাহমুদ রয়েছেন, আমাদের সাথে আসফিয়া তাসনিম রয়েছেন, আমাদের সাথে রয়েছেন সিয়াম ওহাব এবং আরো অনেকে আমাদের সাথে এই মুহূর্তে লাইভটি দেখছেন দর্শক। তো আমি এই পর্যায়ে চলে যেতে চাচ্ছি মাহমুদুল হাসান স্যারের কাছে। স্যার, আপনার থেকে যে জিনিসটা জানতে চাইবো যে আমাদের যে লাইফস্টাইল, বর্তমানে আমাদের ইউথদের বা এই সময়ের মানুষের যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইলের ফলে ক্যান্সার আসলে কতটা হতে পারে বা ক্যান্সার হওয়ার সম্ভাবনা কতটা যদি এই লাইফস্টাইল আমাদের চলতে থাকে? ধন্যবাদ সাকিব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছো যে আসলে এই অবস্থা চলতে থাকলে তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে আমরা কি অবস্থায় চলছি, তারপরে হচ্ছে আমাদের বিশ্লেষণে যেতে হবে যে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আমরা কত দূর যেতে পারি। আমি দেখো একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স করি। আমরা এখন যত বেশি আধুনিক হচ্ছি মনে করছি, তত বেশি না আমাদের আধুনিকতার বস্তুগুলো হয়ে যাচ্ছে কেমন যেন নেচার। যেমন একটা স্কুল ছুটির পরেই একটা সময় যেমন আমরা ছোটবেলায় যেটা দেখছি যে সিনিয়র দেখলে, স্পেশালি আমার গ্রামে দেখা যাচ্ছে যে অনেক মুরব্বীরা ঘোরাঘুরি করেন রাস্তা দিয়ে, অসম্ভব। এই সময় যদি আমাদের ফ্রেন্ডরা যদি কেউ একটা সিগারেট খেতে চাইতো, আমাদের এখান দিয়ে নদীর পাড় দিয়ে, আমি জামালপুরে ব্রহ্মপুত্র নদী আছে, সেই নদীর নিচে যাই। তো ওইখানে গেলেও দেখা যাইতো যে ওইখানে আমার নিচে দেখা যায় অনেকে তাস খেলছে, অনেক রকম সিনারিও আছে গ্রামে। তারা ম্যাডামরা যারা অভিজ্ঞতা আছে গ্রামে তারা অবশ্যই ভালো বুঝতো। সেখানেও সম্ভব না, এমন হতো যে কেউ যদি একটা সিগারেট খাইতে চায় তাকে পুরা 1 দিন 2 দিন গ্রামে ঘুরতেই হচ্ছে, এবং সে একটা ভালো সময় পাচ্ছে না সেটা খাওয়ার জন্য। আমরা ছোট সময় আমি একবার পার্সোনালি সিনেমা দেখতে গেছিলাম, আমি 3-4 দিন ঘুরে সিনেমাটা দেখতে পারি। কারণ হচ্ছে আমি যখনই যাই তখনই দেখি ওইখানে অমুক আঙ্কেল তমুক আঙ্কেল হচ্ছে বসে সিনেমা দেখছে, তারা সিনিয়র তারা দেখছে, বাট আমরা সেটা করতে পারছিলাম। কিন্তু এখন আমরা কলেজে যাবার সময় দেখি, দেখো আমাদের কলেজে প্রায় 2000 ছাত্র, ম্যাডামের কলেজে প্রায় 3000-এর উপর। তো একটা ছেলে ম্যাডামদের কলেজের সামনেও কিন্তু একটা বড় রাস্তা আছে, আমি নিজে ওইখানে একটা ইভেন্টে গিয়েছিলাম, সেখানে কিন্তু দেখেছি যে অনেক বাচ্চা সেখানে বসে সিগারেট খাচ্ছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সেখানে যে তারা সিগারেট খাচ্ছে, আমি এখানে গিয়েছি, আমার চেনার দরকার নেই। আমার আমার যদি সেই মানসিক দিকটা থাকে যে আমার সামনে একজন সিনিয়র আসছে, তাহলেই কিন্তু যথেষ্ট, এটাই কিন্তু সচেতনতা। তো ওরা কিন্তু সেটা করে নাই, তারা কিন্তু তাদের মতো করে এনজয় করছে। বাট আমার কথা হচ্ছে তুমি একটা ভালো বিষয় নিয়ে এনজয় করতে পারো, তুমি যে বিষয়টা নিয়ে এনজয় করছো এটা তো তোমার লাইফের জন্য খুব হার্মফুল হচ্ছে। বিকজ আমরা সিগারেট খাচ্ছি, অনেকে অনেক সময় বলে থাকি সিগারেটের মধ্যে প্রায় 2000-এর উপরে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ আছে। একটা রাসায়নিক পদার্থ কতটুকু ক্ষতি করতে পারে সেটা আসলে সরাসরি আনসার দেওয়া সম্ভব না। যেমন ধরো আমরা বলি, ম্যাডাম যেটা বললেন কার্সিনোজেন, কার্সিনোজেন মানে হচ্ছে ক্যান্সারে সহায়তাকারী বিভিন্ন উপাদান। সেই উপাদানটা যেমন নিকোটিন হতে পারে, সেই উপাদানটা কিন্তু তুমি যে একটা রঙের স্মেল নিচ্ছ, তুমি রঙের ফ্যাক্টরিতে চাকরি করো, সেটাও কিন্তু তোমাকে সমানভাবে ক্ষতি করতে পারে। ধরো আমাদের মধ্যে অনেকে চাকরি অ্যাটমিক এনার্জি কমিশনে চাকরি করে, ওইখানে কিন্তু অনেক সময় রেডিয়েশনের কাজগুলো হয়, ম্যাডাম মিউটেশনের কথা বলেছেন, সেখানে কিন্তু মিউটেশনটা হতে পারে। এবং আমরা দেখবা যে যারা এরকম অ্যাটমিক এনার্জি কমিশনে চাকরি করেন, ওদের কিন্তু অনেক অল্প বয়সে চুলগুলো থেকে যাচ্ছে, তার মানে এটা কিন্তু রেডিয়েশনের ইফেক্ট। এবং আমরা কিন্তু সহজে এটা ধরতে পারি না, যখন আমরা ধরতে পারি তখন স্যার বলেছেন বিভিন্ন স্টেজ আছে, স্টেজটা 0 থেকে শুরু হয়। প্রত্যেকটা মানুষের বডিতেই কিন্তু ক্যান্সার উৎপাদনকারী সেল আছে। ইভেন দেখো আমার গালে একটা তিল আছে, এই তিলটা কিন্তু একটা ক্যান্সারাস সেল, এবং এটা যদি এখন ম্যাডাম যেটা বলেছিলেন ইরেগুলার সেল ডিভিশন শুরু করে, আজকে যদি এই তিলের সাইজটা বড় বড় হতে থাকে, ইট মাইট হ্যাভ চান্স টু কনভার্ট অ্যাজ ক্যান্সার। তার মানে এটাই কিন্তু ক্যান্সারে পরিণত হতে পারে। পার্থক্যটা হচ্ছে কোনো সেল অনিয়ন্ত্রিত ডিভাইড করছে, ফলে টিউমার হচ্ছে, এবং সে আর ফার্দার চারপাশের কোনো সেলকে ক্ষতি করছে না। এটাকে আমরা বলি হচ্ছে বিনাইন স্টেজ অফ ক্যান্সার। এটাও কিন্তু ক্যান্সারাস সেল,
সে যে কোনো সময় ক্যান্সারে কনভার্ট হতে পারে, মানে সে এখন মানে নিস্তেজ অবস্থায় আছে। কিন্তু সে যদি তার চারপাশের কোনো কোষগুলোকে আক্রান্ত করে, আস্তে আস্তে যদি তার মেটাসিস্টিক স্টেজটা যদি ডেভেলপ করে, আস্তে আস্তে তার সুরের মতো তৈরি হবে। এবং সেটা দেখতে কিন্তু অনেকটা বলছি আমরা যে ক্যান্সার, এটা মানে কিন্তু সংস্কৃত ভাষায় কর্কট ডিজিজ, মানে এটা দ্বারাই কিন্তু আসলে কি হচ্ছে, কাঁকড়ার মতো দেখতে, তার হাত পা গজাচ্ছে। এবং তখন সেই স্টেজগুলোকে আমরা সেকেন্ড বা থার্ড স্টেজ হিসেবে বলছি। অ্যান্ড ফোর্থ স্টেজে যে এগুলো পুরাটাই ব্লাডের মধ্যে ছড়ায় যায়, এবং তখন হচ্ছে আমরা আর এটাকে কন্ট্রোলে আনতে পারি না। খুবই পসিবল, যদি ফার্স্ট সেকেন্ড স্টেজে ধরা পড়ে, খুবই পসিবল। তবে বিষয় হচ্ছে আমাদের যে বাচ্চারা এখন যেভাবে চলাচল করছে, তারা জানে না কি, তারা বিভিন্ন ধরনের মাদক গ্রহণ করার মধ্যে তাদের ফ্যাসিনেশন আছে। তারা একবার মদ খেয়ে দেখতে চায়, বাট এগুলো তাদের মধ্যে কি হার্ম করবে এগুলো সম্পর্কে তাদের জানা নাই। তো যত বেশি আমরা মডার্নাইজেশনের দিকে যাচ্ছি, তত বেশি আমাদের বাচ্চারা এক্সপ্লোর হচ্ছে, নিজেদেরকে এক্সট্রোভার্ট করছে। তো তাদের অ্যারোগেন্সি শো করতে না পারলে তারা খেলেই না। মেয়েদের ক্ষেত্রেও এখন এটা বাড়ছে। সবকিছু মিলে যদি এভাবে চলতে থাকে, ক্যান্সারের পরিমাণ নিশ্চয়ই দিন দিন বাড়বে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ মাহমুদুল হাসান স্যার। আসলে আমি স্যার আপনার সাথে তাল মিলিয়ে একটা কথা বলতে চাই যে আমরা নিজেদেরকে এখন উন্নত দাবি করছি যে আমরা অনেক এক্সট্রোভার্ট হচ্ছি, আমরা ওয়েস্টার্ন যে কালচার গুলো সেগুলোর সাথে নিজেদের তাল মেলাতে গিয়ে কিন্তু আমরা আলটিমেটলি একটা খারাপ সভ্যতার দিকে চলে যাচ্ছি স্যার। বা আমাদের সভ্যতাটা বা বাঙালি জাতিটা দেখা যাচ্ছে অনেকাংশে আত্মঘাতী হয়ে উঠছে। যেমনটা স্যার শেয়ার করলেন যে স্কুলের পাশে বা কলেজের পাশে গলিতে ছেলেমেয়েরা সিগারেট খাচ্ছে, একটা টিচার গেছেন সেখানে তাদের ভেতরে কোনো রেসপেক্ট নেই। কিন্তু আমাদের যারা সিনিয়র লেভেলের মানুষজন, যেমন আপনারা আজকে আমাদের সাথে যারা লাইভে রয়েছেন, দেখা যাচ্ছে যে তারা একটা কোনো বড় কথা বলতে হলেও কিন্তু আগে লক্ষ্য করে নেন যে আসলে সিনিয়ররা আমাদের সাথে আছেন কিনা বা আমাদেরকে কেউ অবজার্ভ করছেন কিনা। তো দর্শক, আপনারা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন আমাদের সাথে, আমি এটা হার্টলি আশা করবো আপনাদের কাছে থেকে যে আজকের লাইভ থেকে স্যারেরা যে মোরাল লেসন গুলো আমাদের জন্য দিচ্ছেন, প্রথমত হচ্ছে নিজেদেরকে নিজের জায়গা থেকে আপডেট করুন, কিন্তু কোনোভাবেই যুগের সাথে তাল মিলিয়ে আপডেট করবেন, ওকে, বাট আপনি কখনোই নিজের খারাপ গুণগুলোকে নিজের ভেতরে নিতে পারবেন না। আপনি সবসময় ভালো জিনিসটা গ্রহণ করুন। তো এবারে আমি অ্যাডলিনা ম্যামের কাছে জানতে চাইবো যে ম্যাম, কোন জিনিসগুলো যদি করা হয় তাহলে আলটিমেটলি আমরা ক্যান্সারটা থেকে দূরে থাকতে পারবো বলে আপনার মনে হয়? স্যাররা খুব সুন্দর করে বলেছেন, অনিমেষ স্যার, হাসান স্যার। আমি স্যারের সাথে তাল মিলে, হাসান স্যারের সাথে তাল মিলেই বলবো যে আসলে আমাদের সবার দেহের মধ্যে ক্যান্সারের সৃষ্টিকারী কোষ থাকতে পারে। আর আরেকটা কথা, কেউ জন্মগতভাবে ক্যান্সার কোষ নিয়ে আসে না, ঠিক আছে? হচ্ছে খুব রেয়ার কেস, হয়তো বা 0.1% এরকম হতে পারে এক্সট্রাঅর্ডিনারি কেসেস যে জন্মগতভাবে ক্যান্সার সেল নিয়ে আসে। আমাদের যেটা থাকতে পারে সেটা হচ্ছে যে তুমি যেটা বললে যে আমরা কিভাবে প্রিভেন্ট করব। প্রিভেন্ট করার আগে আমাকে জানতে হবে কিসের থেকে আমার হবে ক্যান্সার, সের থেকে আমাকে দূরে থাকতে হবে, ঠিক আছে? তাহলে যে আমাদের যে কোনো কোষ যে কোনো সময় ক্যান্সার কোষে রূপান্তরিত হতে পারে যদি সে কোনো উদ্দীপক পায়, আশেপাশ থেকে কিন্তু কার্সিনোজেন পায়, তখন ইট ক্যান টার্ন ইনটু আ ক্যান্সার সেল। তো এখন আমাকে কি করতে হবে, উদ্দীপক গুলো বন্ধ করতে হবে, যে উদ্দীপক গুলো যেন আমার কাছে না আসতে পারে। তো যেমন আমরা বলতে পারি এখন না ক্যান্সারের নির্দিষ্ট কোনো কারণ নেই, আমি ফিক্সড একটা কারণ বলতে পারবো না অন্যান্য কোনো ডিজিজের মতো যে এটা করো না তোমার ক্যান্সার হবে না। কারণ ক্যান্সার যে কোনো কারণে যে কোনো, এখন আমার জন্য যেটা নর্মাল একটা প্রোডাক্ট বা বস্তু বা একটা জিনিস, সেইটা তোমার জন্য হয়তো বা ক্যান্সারাস হয়ে যেতে পারে, কার্সিনোজেন হিসেবে কাজ করতে পারে, ঠিক আছে? তো এই কারণে কিন্তু ক্যান্সার, এটা করলে ক্যান্সার হবে না, ওটা করলে ক্যান্সার হবে না, এরকম ফিক্সড কোনো নিয়ম নেই। আমরা যেটা বলতে পারি যে আমাদের দেহের মধ্যে হ্যাঁ বিভিন্ন ভাবে ক্যান্সার হতে পারে। যেমন আমরা বলি জেনেটিক, একটু আগে বোধহয় একজন কেউ জানতে চাচ্ছিল জেনেটিক মিউটেশনটা কতখানি জরুরি বা দায়ী আমাদের ক্যান্সারের জন্য। জি ম্যাম, এরকম একটা প্রশ্ন আমাদের একজন দর্শক করেছেন। দর্শক করেছে, আমি মাত্র স্ক্রিনেই দেখছিলাম, ঠিক আছে? তো জিনিসটা হচ্ছে জেনেটিক মিউটেশন ওয়ান অফ দ্য পার্ট, বা যদি আমরা বলি একটা কারণ, অনেকগুলো কারণের একটা কারণ। এখন কোন কারণে হয়তোবা আমরা বলি যে 10 জনের মধ্যে একজন জেনেটিক্যালি ইনহেরিট করে ক্যান্সারাস এই ত্রুটিপূর্ণ জিন, ক্যান্সার না, ত্রুটিপূর্ণ জিনটাকে সে ইনহেরিট করে। এখন ধরো আমার মধ্যে এরকম ত্রুটিপূর্ণ একটা জিন আছে যেটা আমি আমার ফ্যামিলি থেকে ইনহেরিট করেছি, কিন্তু আমি যদি আমার লাইফস্টাইল, স্যার যেটা বলছিলেন, এটাকে মেনটেন করি, সবকিছু থেকে দূরে রাখি, দেন আমার কিন্তু ক্যান্সার হবে না।
বাট যদিও আমার মধ্যে ত্রুটিপূর্ণ জিন আছে, তার মানে এই ত্রুটিপূর্ণ জিনটাকে মিউটেন্ট জিনটাকে আমাকে উদ্দীপক দিতে হবে যে তুমি এখন কোষ বিভাজন শুরু করো। সেগুলো কি হতে পারে? আমি কি করে নিজেকে ক্যান্সার থেকে দূরে রাখবো? প্রথম কথা স্যার অলরেডি বলে ফেলেছেন, আমরা লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। আমরা বর্তমান যুগের ছেলে মেয়েরা যে লাইফস্টাইল লিড করি, ইভেন আমরাও, ছেলে মেয়েদের কথা বলবো না, আমরাও যে লাইফস্টাইল লিড করি সেই লাইফস্টাইল থেকে বেরিয়ে আসতে হবে। আমরা কিন্তু অনেক কিছু জানি, যেমন অনিমেষ স্যার বলেন সকালবেলা কয়জন হাঁটতে যায়, আমি মনে মনে হাসছিলাম, আমার বাসা সংসদ ভবনের পাশে, আমি নিজেই যাই না। ঠিক আছে, আমরা কিন্তু জানি, ঠিক আছে, বাট আমরা কিন্তু যাচ্ছি না। তো জিনিসটা হচ্ছে যে এটা আমাকে লাইফস্টাইলটা মেনটেন করতে হবে, প্রপার এক্সারসাইজ, প্রপার ডায়েট। প্রপার ডায়েট বলতে আমার খাদ্য উপাদানের মধ্যে সব পরিমাণ খাদ্য উপাদান সমান, যদি বলি যে পোর্শনে থাকা উচিত সেই পোর্শনে থাকবে, প্লাস প্ল্যান্ট উদ্ভিজ যে খাদ্যগুলো আছে এগুলো আমরা বেশি খাবো। ঠিক আছে, প্ল্যান্ট প্রোডাক্ট, উদ্ভিদ থেকে যে আমরা পাই ফলমূল, শাকসবজি এবং ফাইবার আঁশ জাতীয় যদি খাবার আমরা বেশি খাই। আমাদের অ্যাভয়েড করতে হবে মিট, রেড মিট মেইনলি। রেড মিট জাতীয় যে খাবারগুলো আছে এটা একেবারেই আমাদের অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, অকেশনালি খেতে পারি, অকেশনালি কেন খাবো না, বাট নট আ রেগুলার। রেগুলার এটা খাওয়া উচিত না। রেড মিট থেকে আমাদের দূরে থাকতে হবে। রেড মিট কিন্তু খুব ভালো একটা কার্সিনোজেন। এটার কাছাকাছি আসলে আমাদের ত্রুটিপূর্ণ জিন বা ক্যান্সার সেলগুলো অ্যাক্টিভেট হয়ে ক্যান্সারাস একটা টিউমারে পরিণত হতে পারে। সো আমাদের রেড মিট গুলো অ্যাভয়েড করতে হবে যত বেশি পারি। আমরা যেটা হচ্ছে তোমার প্ল্যান্ট প্রোডাক্ট গুলো, উদ্ভিজ প্রোডাক্ট গুলো আমরা খাবো। দেন স্যার অলরেডি দুইটা মেনশন করেছেন, ধূমপান এবং মদ্যপান। এই দুটো কিন্তু খুব বড় একটা উদ্দীপক আমাদের ক্যান্সার সৃষ্টি করার জন্য। অতিরিক্ত মাত্রায় কার্বোহাইড্রেট, সুগার, যেটা চিনি, যেমন আমরা কোল্ড ড্রিঙ্কস খাই, বাচ্চারা কোল্ড ড্রিঙ্কস খুব পছন্দ করে, ওটা তো একদিন দুদিনে তোমার কোনো সমস্যা করছে না। তুমি বলতে পারো ম্যাডাম আমি তো কত বছর ধরে কোল্ড ড্রিঙ্কস খাই, কিছু তো হয় না। একদিন দুদিনে হবে না বাবা, বয়সও একটা ফ্যাক্টর। ক্যান্সারের পেছনে বয়স একটা ফ্যাক্টর। ছোট বয়সে সাধারণত এই সেলগুলো কম ডেভেলপ করে। যখন আমরা মধ্য বয়সের পরে চলে যাই, দেখা যায় এই ক্যান্সারাস সেল গ্রো করার রেটটা অনেক বেড়ে যায়। হয়তোবা তুমি এখন খাচ্ছ কোল্ড ড্রিঙ্কস, এটা তোমার বডির মধ্যে জমা হয়ে আছে, কোনো একদিন হয়তোবা সে তার ইফেক্ট দেখাবে। তাহলে আমাকে এই ধরনের খাবার থেকে দূরে থাকতে হবে। রোদে, অতিরিক্ত রোদে ঘোরাঘুরি বন্ধ করতে হবে। অতিরিক্ত এক্সপোজ যারা আমরা রোদে, সেটা কিন্তু আলট্রাভায়োলেট রের কারণে আমাদের স্কিন ক্যান্সার হওয়ার চান্স থাকে। সবার হবে তা না, তুমি আমার বলতে পারো তাহলে তো সবারই, যারা রোদে কাজ করে সবারই তো ক্যান্সার হয়ে যাবে না। ওই ত্রুটিপূর্ণ জিনটা যদি থাকে, তখন রোদে ঘোরাঘুরি করলে পরে দেখা যাচ্ছে সে কার্সিনোজেন হিসেবে কাজ করে, ক্যান্সারের উদ্দীপনা যোগাতে পারে। সো ইউভি থেকে যতটা সম্ভব আমরা দূরে থাকবো। অনেকে স্যার অলরেডি বলে ফেলেছেন অকুপেশন, আমাদের পেশাগত কারণে আমরা এমন কিছু এনভায়রনমেন্টে থাকি যে কারণে এটা ক্যান্সারের সেল তৈরি করতে পারে। রেডিয়েশন যেখানে আমরা বাস করি সেখান থেকে যদি দূরে থাকতে হবে। বর্তমানে আমরা আসলে চাইলেও রেডিয়েশনে দূরে থাকতে পারি না। বাসার ছাদের মধ্যে, ছাদটাকে খালি পেরে রাখবো, কতগুলো টাকা ইনকাম হবে, মোবাইল কোম্পানিরা ভাড়া দিয়ে দিই টাওয়ারের জন্য। ঠিক আছে, সো এই যে টাওয়ার গুলা যে রেডিয়েশন করছে, সেগুলো তো আমার উপরই ইফেক্ট ফেলছে। আমার ঢাকা শহরে গাছপালাগুলো দেখো, অনেক গাছে এখন ফুল আসে না, যেখান তার ফুল আসার কথা ফুল আসছে না, ফল আসার কথা ফল আসছে না। কেন? তাদের পুরো প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে এই সমস্ত রেডিয়েশনের কারণে। আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে, আমাকে নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালোবেসে কষ্ট করতে হবে, নিজেকে প্রপার ডায়েট থাকতে হবে এবং মজার খাবার এড়াতে হবে। আর তোমাদের মতো বাচ্চাদের জন্য আরেকটা বলি, হাইড্রোকার্বনস যেটাকে আমরা বলি, সম্পৃক্ত চর্বিকে এড়াতে হবে, ভাজা পোড়া কম খেতে হবে, জাঙ্ক ফুড যত কম পারবো আমরা খাবো। এগুলো কিন্তু সব কার্সিনোজেন। এগুলো খাওয়া মাত্রই ক্যান্সার হয়ে যাবে সেটা আমরা কখনো বলছি না, বাট এটা উদ্দীপনা যোগায়, উদ্দীপক হিসেবে কাজ করে ক্যান্সার সৃষ্টিকারী কোষের। তো যতটা সম্ভব জাঙ্ক ফুড আমাদেরকে এড়াতে হবে। ভাজা পোড়া, বার্গার খাওয়া, পিৎজা খাওয়া, বাইরে গিয়ে খেয়ে বেড়ানো, হ্যাঁ খাবো না যে তা না, খেতে আমিও পছন্দ করি, ঠিক আছে, বাট একটা লিমিট মেনটেন করে। প্রপার ডায়েট, উইকলি একদিন খাও, মান্থলি একদিন গেলে ফ্রেন্ডদের সাথে, সেটা আলাদা কথা, বাট নট রেগুলার। তো এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করি, তাহলে আমরা ক্যান্সারকে দূরে রাখতে পারবো। বাট ক্যান্সার এমন একটা রোগ, যেহেতু যে অনিমেষ স্যার যেটা বলছিলেন, এটা কিন্তু আসলে বোঝা যায় না। প্রথম স্টেজ, সেকেন্ড স্টেজ, এটা কোনো সিগন্যাল দেয় না, কোনো সিমটম দেখায় না। সো আমার দেহের মধ্যে থাকলো, আমি হয়তো বা বুঝতেও পারছি না আমার মধ্যে এখন ক্যান্সার সেল আছে। এটা যখন গিয়ে তোমাকে নক করা শুরু করবে, তখন অনেকটা সময় পার হয়ে যায়।
যে কারণে আমাদের রেগুলার ট্রিটমেন্টে থাকা উচিত, যেটা আমরা বলি স্ক্রিনিং। একটা বয়সের পরে, যেটা আমার বাঙালিদের কারোই অভ্যাসটা নাই, যেটা হচ্ছে ডাক্তারের কাছে আমরা যেতে চাই না। ডাক্তারের কাছে আমরা যাব একেবারে যখন আর পারবো না, মরে যাব, তখন আমি ডাক্তারের কাছে যাব। বাট রেগুলার রুটিন চেক আপ যে ব্যাপারটা, এই রুটিন চেক আপে কিন্তু অনেক সময় ফার্স্ট স্টেজে, সেকেন্ড স্টেজে ক্যান্সার ধরা পড়ে, এবং দ্যাট ইজ 100% কিউরেবল। ওই স্টেজে যদি ধরা পড়ে ক্যান্সার কিন্তু কিউরেবল। কিন্তু আমরা যেহেতু রেগুলার স্ক্রিনিং গুলো করি না, তো দেখা যায় যে যখন গিয়ে ধরা পড়ছে থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ, তখন আমার বডির বিভিন্ন জায়গায় ক্যান্সার সেলগুলো ছড়ে গেছে, তো তখন আমি পারছি না। সো বিভিন্ন কিছু আছে ক্যান্সারকে, যে বললাম এক কথায় যেমন ডিফাইন করা যায় না, এখান থেকে কিভাবে দূরে থাকবো সেটাও এক কথায় ডিফাইন করা যায় না। বাট আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে, দেন হয়তো আমরা দূরে রাখতে পারবো। আশা করি আমরা এটা রাখতে পারবো। ধন্যবাদ, ধন্যবাদ অ্যাড্রিনা ম্যাম। আসলে আমি যতবার আপনাদের কথাগুলো শুনছি ততবারই মনে হচ্ছে যে হারিয়ে যাচ্ছি, কারণ আপনারা এতটা গভীর থেকে আসলে কথাগুলো আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলছেন। তো দর্শক, অনিমেষ সাহা স্যারের সাথে তাল মিলিয়ে একটা কথা বলেছিলাম, এক্সপ্রেস ইয়োরসেলফ। এখন অ্যাড্রিনা ম্যামের সাথে আরেকটি কথা যুক্ত করতে চাচ্ছি, লাভ ইয়োরসেলফ। আপনার নিজেকে ভালোবাসুন, আর নিজেকে ভালোবাসলে অবশ্যই ম্যাম যে কথাগুলো বললেন যে নিজের লাইফস্টাইলটা একটু চেঞ্জ করতে হবে, আসলে আমি ম্যামের কথাগুলো শুনে নিজে নিজের কাছে লজ্জা পাচ্ছিলাম যে এর ভেতরে অনেকগুলো লাইফস্টাইল আমি ফলো করি। যেমনটা হচ্ছে ম্যাম যেমন কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ব্যাপারটা বললেন, এটা আসলে আমাদের ইউথদের কাছে একটা ট্রেন্ড হয়ে গেছে যে কোল্ড ড্রিঙ্কস ছাড়া হয়তো বা দিনটা চলবেই না আমাদের, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। এরপরে হচ্ছে রিচ ফুড বা ফাস্ট ফুডের যে ব্যাপারগুলো বললেন, দর্শক আমি আজকে থেকে চেষ্টা করব এগুলো কম দেওয়ার। তার সাথে আপনারা যারা দেখছেন, আপনারাও আমি চাইবো যে অন্তত নিজেদের ভালো রাখার জন্য নিজেকে ভালোবেসে এই জিনিসগুলো থেকে দূরে থাকবেন। সো দর্শক, আমরা যেমনটা জানি যে যে কোনো কিছু হলেই কিন্তু আমাদের উপর তিন ধরনের ইফেক্ট পড়ে, একটা হচ্ছে মেন্টালি বা মানসিক, একটা হচ্ছে ফিজিক্যালি বা শারীরিক, আরেকটা হচ্ছে ফিনান্সিয়ালি বা আর্থিক। আমরা আজকে আমাদের তিনজন গেস্টের থেকে তিন টাইপের ইফেক্টের কথা জানতে চাইবো। প্রথমে আমি যেতে চাইবো অনিমেষ শাহ স্যারের কাছে, যেহেতু তার পরিবারে একজন ক্যান্সার রোগী ছিলেন। আমি তার কাছে জানতে চাইবো যে মানসিক প্রেশারটা আসলে কেমন ছিল স্যার, বা মানসিক দিক দিয়ে একজন রোগী কতটা ডিপে চলে যায় বা কতটা কি ফেস করতে হয়, যদি এইটুকু আমাদের সাথে শেয়ার করতেন। সাকিব, আবার ধন্যবাদ তোমাকে। সে বিষয়টা হচ্ছে সাকিব, একটা জিনিস তুমি দেখো, তোমার যে সুন্দর হ্যাপি স্মাইলিং ফেসটা আমি দেখছি, আর ম্যাডাম কিন্তু একটা কথা অনেক সুন্দর বলেছেন যে মানুষ আসলে নিজেকে অনেক ভালোবাসে, ম্যাডাম আরেকটু বেশি ভালোবাসতে বলছে। তাহলে সেই মানুষটা যখন হাসপাতালের বেডে থাকে, সে যখন কেমোটা নেয়, নেওয়ার পরে সে সবচেয়ে বেশি শকড হচ্ছে সে যখন নিজেকে আয়নাতে দেখে প্রথম কেমোটা নেওয়ার পরে। সে নিজেকে নিজে আইডেন্টিফাই করতে পারে না। এখন এটা গেল হচ্ছে তার বিষয়টা। তারপরের বিষয়গুলো হচ্ছে তার সারাউন্ডিংসে যারা থাকে, যে আরে আমি আমার চাচিটাকে এত সুন্দর, আমার চাচিটাকে আমি দেখে গেলাম জাস্ট 7 দিন আগে তার চেহারাটা এরকম, তার কেমোথেরাপি বা তার ট্রিটমেন্ট হওয়ার পরে আমি আর কিছু মিলাইতে পারি না তার সাথে। ঠিক আছে। আর আমাদের বাঙালিদের মাঝে কিন্তু একটা প্র্যাকটিস আছে যে আমাদের যদি পরিবারের কেউ অসুস্থ হয়, তাকে আমরা চেষ্টা করি যে ডাক্তারদের শত নিষেধ সত্ত্বেও আমরা তাকে একটু দেখতে যাব। দেখতে যাওয়ার সময় আমরা বিভিন্ন ধরনের খাবার দাবার গুলো নিয়ে আসি। আমার সবচেয়ে খারাপ লেগেছে এই জায়গাটাতে আমার চাচি যখন জানলো যে আসলে তার ক্যান্সারটা একটু বেশ কোনো না কোনো ভাবে, কারণ তার আশেপাশে তো সবাই ক্যান্সার পেশেন্ট ঢাকা মেডিকেলে অনকোলজি ডিপার্টমেন্টে। তো তখন আমি তার একটা ফেভারিট খাবার নিয়ে গেছিলাম, যে সে আসলে জিলেপিটা ভালো খেত। সে যখন ওই খাবারটা যখন দেখেছে, তখন সে আমাকে প্রথম যে কথাটা বলছে, কিরে অনিমেষ, আমি কি আর বাঁচবো না? মানে বিষয়টা হচ্ছে যে ক্যান্সার হওয়ার পরে মানসিকভাবে যখন একটা মানুষ এখন পর্যন্ত যেটা ফার্স্ট শোনে যে আমার ক্যান্সার হয়েছে, তার কিন্তু প্রথম শকটা সে সাথে পায়, তার ভিতরে একটা বদ্ধমূল ধারণায় চলে আসে বোধহয় সে বাঁচবে না। তো এই যে মানসিক জিনিসগুলা প্লাস তার সারাউন্ডিংস এর, আমাদের পরিবারের কেউ কিন্তু ভালো ছিল না। ফাইনান্সিয়াল ব্যাপারটা তো পরের ব্যাপার, একজন যে কেমোটা নিচ্ছে তার মানসিক এবং শারীরিক অবস্থাগুলো, মানে সে সারা পৃথিবীর কেউ, এমন একটা টাইমে মনে হবে সাকিব যে এই মানুষটা এখন আমার সামনে না আসতে পারে ভালো হয়, যে আমি প্রচন্ড কষ্ট পাচ্ছি, আমার এসে বলতেছে যে তোমার কিছু হবে না, তুমি কিছু করো না, চিন্তা করো না। তখন জিনিসগুলো আসলে রিভার্স করে যে আরে আমি এত কষ্ট পাচ্ছি, অথচ এই মানুষটা মিথ্যা সান্ত্বনা দিচ্ছে, কেন কেন এই জিনিসগুলো হচ্ছে। আসলে এগুলো এই
মানসিক যে যন্ত্রণাগুলো যারা খুব ক্লোজ থাকে, যাদের সাথে আত্মার সম্পর্ক থাকে, সে হয়তো হাসপাতালের বিছানায় থেকে এক ধরনের উপলব্ধিটা তার আসে, কিন্তু পরিবারের প্রত্যেকটা সদস্য আসলে, আমি আর কি বলবো, মানে প্রত্যেকটা সদস্যই ইয়ে হচ্ছে যে মানে ধরেই নেয় যে মানে সামথিং ইজ গোয়িং টু বি নেগেটিভ। তো তার সাথে যেহেতু এই যে করোনার টাইমে মানে সবসময় সিচুয়েশনটা কিন্তু সেম থাকে না। আমার চাচির কিন্তু কেমো 16টা কেমো 14টা কেমো কমপ্লিট হয়েছিল। ডাক্তাররা তাকে বললো যে দেখেন এখন করোনা পেশেন্ট আসছে, তো আপনাকে একটা কাজ করি, আপনি কিছুদিন এসে থাকেন, কারণ আমরা যতটুকু জানি করোনা পেশেন্ট গুলো যাদের অন্যান্য ডিজিজ আছে তাদেরকে আরো যদি কোনো কারণে হয় তাদের সার্ভাইভ করানোটাই কিন্তু টাফ। কিন্তু পরবর্তীতে কিন্তু আমি 2টা কেমো দেওয়ার আর সুযোগই পেলাম না তাকে। যখনই তাকে হাসপাতাল থেকে রিমুভ করা হয়েছে 2টা কেমো বাদ রেখে, তখন সে কিন্তু মানসিকভাবেই ধরে নিয়েছে যে তার আর কোনো আশা নেই। ঠিক আছে, সে ওইগুলো নিয়ে অনেক বেশি চিন্তা করতে করতে গিয়ে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতো না। প্লাস সারাউন্ডিংসের লোকজনের যে সাপোর্টটা ছিল, সেবাটা ছিল, সেটা এত বেশি তখন বেশি হলো, সে আমার ধরে নিল যে শি ইজ গোয়িং টু ডাই অ্যান্ড অ্যাট লাস্ট উই লস্ট হার। সো এই কারণে আমি যেটা আমার পরিবার থেকে শিখলাম, আমার যে আসলে যে বিষয়টা ডাক্তারদের, ঠিক আছে, আমাদের যদি ট্রেডিশন ওই জিনিসটা গ্রো করে না, আপনি যে বিষয়টা ডাক্তারের উপর ডিপেন্ড করেন, প্লিজ লিভ দ্যাট ম্যাটার টু দ্য হ্যান্ড অফ দ্য ডক্টরস, ডোন্ট ইন্টারফেয়ার ওভার দেয়ার। ঠিক আছে, যদিও মেনে নেওয়া কষ্ট যে আমার মা, আমার কাকি বা আমার চাচি, আমার বাবা হাসপাতালে আছে, আমি কি করে বাসায় থাকবো, এগুলো অনেক সময় আসলে জিনিসটা ভালো পরিবর্তে কিন্তু অনেক সময় খারাপ জিনিসগুলোকেই ডেকে নিয়ে আসে। ঠিক আছে, তো মানসিক ভাবে আসলে কি বলবো সাকিব, মানে আমার আসলে বলার মতো কোনো ওয়ে নাই যে মানসিক ক্ষতিটা আসলে তার পরিবারের বা তার কেমন হয়, সেই শুধুমাত্র বা তার পরিবারটাই বুঝতে পারে আসলে কি ধরনের ক্ষতিটা সে পেলো বা হলো তার। So thank you, Sakib. Sakib, I'm sorry that I have to take the leave because we have an important meeting with the. So যারা দেখছেন, ধন্যবাদ। ম্যাডাম, সাকিব, অনেক ধন্যবাদ আমাকে আসলে আমার ফিলিংসটুকু শেয়ার করার জন্য। আমি আসলে ক্যান্সার সম্বন্ধে কিছুই জানি না, জাস্ট বাস্তব অভিজ্ঞতা শেয়ারটাকু করলো। আর আমি সবার কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ চেঞ্জ ইউর লাইফস্টাইল অ্যান্ড ফুড হ্যাবিটস। ঠিক আছে, আপনি মানসিকভাবে ধরে নেন যে আপনি এই জিনিসগুলো করেন না, আপনি ভালো আছেন, আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। সাকিব, ধন্যবাদ ধন্যবাদ স্যার। অনিমেষ স্যার আমাদের সাথে যোগদান করার জন্য। আসলে দর্শক, থ্যাংক আমরা ইউ। নিজেরাও আবেগ আপ্লুত হয়ে গেছিলাম। আমার কথা বেরোতে একটু সমস্যা হচ্ছে। আমি যখন স্যারের কথাগুলো শুনছিলাম যে আসলে একজন ক্যান্সার পেশেন্ট তার পরিবারে কি ধরনের জিনিসগুলো ফেস করতে হয় একটা পরিবারকে, একজন ক্যান্সার পেশেন্টের জন্য বা পেশেন্ট আসলে কি ফেস করেন। তো আমরা চাইবো দর্শক, আপনাদের পরিবারে যদি কোনো ক্যান্সার পেশেন্ট থাকে তাহলে আপনারা মানসিক সাপোর্টটা তাকে সর্বোচ্চ দিবেন, কিন্তু কোনো একটা সময়ের জন্য বুঝতে দিবেন না যে আপনি তাকে অনেক বেশি কেয়ার করছেন বা এক্সট্রা কেয়ারে তাকে রাখছেন। এইটাতে কি হবে দর্শক, তিনি আরো বেশি হয়তো বা হতাশ হয়ে যাবেন। তো এ পর্যায়ে আমি মাহমুদুল হাসান স্যারের কাছে যেতে চাচ্ছি এবং স্যার আপনার কাছ থেকে জানতে চাইবো যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্যান্সার পেশেন্টটাকে বাঁচানো সম্ভব হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো বা এটা হয়ে থাকে। স্যার তাদের ক্ষেত্রে যে আর্থিক সমস্যাটা হয় বা আর্থিক যে ক্ষতিটা হয় স্যার, সেটার উপর যদি একটু আলোকপাত করতেন। ধন্যবাদ সাকিব। দেখো আসলে ক্যান্সার এর যে ট্রিটমেন্ট, এটার ট্রিটমেন্টটা একে তো হচ্ছে যে অনেক বেশি ট্রিটমেন্ট এখন আধুনিক সময়ে আসছে, কিন্তু এটার কিন্তু অনেক আগে থেকে খুব ভালো ট্রিটমেন্ট ছিল। দ্যাট ইজ ওয়াই প্রত্যেকে যখন তুমি তুমি যখন ডাক্তারের কাছে, উইথ ডিউ রেসপেক্ট, তুমি তুমি যখন যাবা একটা ডাক্তারের কাছে, তুমি যদি বুঝতে পারো যে এইটার কারণে তোমার মৃত্যু হতে পারে, এখানে কিন্তু সব না হলেও কিছু ডাক্তার কিন্তু অবশ্যই এটাকে অনেকটা বেনিফিশিয়ারি দিক হিসেবেই চিন্তা করে, এবং তখন তারা চেষ্টা করে, জানে যে কোনো চিকিৎসা হবে না, বাট তারপরেও কিন্তু চেষ্টা চালিয়ে যায়। তারা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দেয়, ফলে হিতে অনেক সময় বিপরীত হয়। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আহ, ধরো ক্যান্সার তো বড়লোক বা গরিব দেখে হবে না, যে কোনো বয়সের এবং যে কোনো মানুষের হতে পারে। এর মধ্যে বয়স, ম্যাডাম যেটা বলেছিলেন যে বয়স অনেক বড় ফ্যাক্ট, যে বাচ্চাদের হবে না, এটা ঠিক। তবে বয়স বাড়ার সাথে সাথে সম্ভাবনাটা বাড়ে। সম্ভাবনাটা বাড়ে যখন তুমি দেখো, যখন একটা ব্যক্তি, তার ধরো গ্রামে কিছু জায়গা আছে আর নগদ টাকা বলতে কিছু নাই, সম্পদ আছে কিন্তু নগদ টাকা নেই, সে যখন প্রথমে এই রোগটার জন্য সে একটা ডাক্তারের কাছে আসে, সে কিন্তু আসছিল অন্য কোনো প্রবলেম নেই,
সে কিন্তু নিজেও জানতো না যে তার মধ্যে ক্যান্সারের সেলগুলো ডেভেলপ করেছে বা তার মধ্যে ক্যান্সার বা এই জাতীয় কিছু আছে। সে স্বাভাবিক, ধরো এমন হতে পারে তার তার হয়তো বা ধরো আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো ডিসেন্ট্রি হয়েছে, সেটা ভালো হয় না, এরকম একটা সমস্যা নিয়ে এসে কিন্তু সেই বড় একটা ধাক্কার মধ্যে পড়তে পারে। এই সময় কিন্তু সে ফার্মেসি থেকে অনেক ধরনের মেডিসিন খেয়েছে, সে হয়তো বা ছোটখাটো ডাক্তারও দেখিয়েছে, যাদের কাছ থেকে তারা গ্রামের দিকে ফার্মাসিস্টরা অনেক সময় ডাক্তারি করে ফেলে, তাদের কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছে। যখন ভালো হয় নাই, তখন হয়তো বা অনেক কষ্ট করে ওই ভিজিটটা জুগিয়ে কিন্তু সে ডাক্তার দেখাইতে আসছে। আসার পরে যখন এটা একটা খবর শুনে যে তার এই টেস্ট গুলো করতে হবে, এবং এখানে যখন শুনে যে তার মধ্যে বিভিন্ন ধরনের আহ, আহ, সম্ভাবনা আছে, যে ক্যান্সার হবার সম্ভাবনা একটা, এটা শুনেই কিন্তু প্রথমে অনিমেষ স্যার যেটা বলে গেলেন যে তারা কিন্তু একটা বড় মানসিক ধাক্কা পায়। এই ধাক্কার ফলে যেটা হয়, তুমি দেখো যদি পরীক্ষা হয়, একটা কমন এক্সাম্পল দিচ্ছি, যখন পরীক্ষার সময়টা কাছাকাছি চলে আসে, তখন কিন্তু আমাদের ইউরিনের তীব্রতাটা বেড়ে যায়, ভালো অশুনে যায়। তার মানে এটা হচ্ছে একটা অ্যাফ্রেডনেস থেকে হয়। যখন আমাদের মধ্যে এরকম একটা ভয় চলে আসবে, আমাদের টোটাল বডির হরমোনের ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। আমি সাধারণ যারা বুঝতে চাচ্ছে, ধরো সায়েন্সের না, তারপর আমি যদি বলি হরমোন কি, তাহলে দেখো যে কোনো ধরনের মেশিন চালানোর জন্য যেমন তোমাকে পেট্রোল, অয়েল, ডিজেল খরচ করতে হচ্ছে, এরকম আমাদের বডিটাকেও কিন্তু চালানোর জন্য কিছু ম্যাটেরিয়াল দিতে হচ্ছে। এদের মধ্যে একটা হচ্ছে হরমোন, তাদের প্রত্যেকের বিভিন্ন ধরনের কাজ আছে। এই হরমোনটাও যদি ইরেগুলার হয়, যদি কোনো হরমোন বেশি যেটা কম থাকার কথা সেরকম যদি হয়ে যায়, তোমার কিডনি ফেল হতে পারে, হার্ট ফেল হতে পারে, অনেক সময় স্ট্রোক হতে পারে, এবং এগুলোর কারণে কিন্তু অনেক মানুষ মারা যায়। তো যেহেতু এই জিনিসগুলো শোনার পরে সবার মাথায় একটা জিনিস কাজ করে যে আমি বাঁচবো না, স্যার যেটা বলে গেলেন, ঠিক তখনই কিন্তু মানুষের টেন্ডেন্সি দাঁড়ায়, ডাক্তার যদি বলে, ডাক্তারের কথাই তো তখন মুখ্য, ডাক্তার যদি বলে যে দেয়ার হ্যাজ চান্স, যদি আমরা এই ট্রিটমেন্টে যাই তাহলে হয়তো বা ভালো হবে, এর জন্য হয়তো বা আপনার এত টাকার দরকার হবে, ধরো 20 লাখ 50 লাখ টাকার দরকার হবে। হ্যাঁ, অনেক সময় তো বোন ম্যারো ট্রান্সফার করতে হয়। তো ধরো এরকম যখন তখন কোটি টাকারও দরকার হয়, তখন অনেক সময় মনে হয় আমার যা আছে আমি সব দিয়ে চিকিৎসা করে ফেলবো। এই যে প্রথম ধাক্কাতে মানুষটা তার সহায় সম্বল যা ছিল সব বিক্রি করলো, তুমি চিন্তা করো ওই মানুষটা যদি বেঁচেও যায়, পরের দিন কিন্তু সেটা আর অ্যাচিভ করা সম্ভব হবে না। সেটা করতে যে তার অনেক সময় দেখা যায় 20 30 বছর 50 বছরের তার একটা অ্যাচিভমেন্ট, অথবা তারা সেটা উত্তরাধিকার সূত্রে ক্যারি করছিল সম্পদগুলো, সেগুলো বিক্রি করে একদিনে কিন্তু রাস্তায় নেমে গেল। আর তখন যদি এই মানুষটার মৃত্যু হয়, তখন সেই ফ্যামিলিটার, সেই পরিবারের যদি 5 6 জন মানুষ থাকে, তুমি একটু ভাবো যে তাদের চলাচলের জন্য যে দৈনন্দিন খরচটা, সেটা জোগানোর জন্য তাদেরকে এক একজনের এক এক পেশা কিন্তু বেছে নিতে হয়। সরকার চেষ্টা করছেন যে যাতে করে আমরা এই অনুদান পর্যন্ত দিয়েছেন গভর্নমেন্ট, তোমার জানা থাকবে হয়তো বা প্রতি ক্যান্সার রোগী অনুযায়ী। আসলে আমাদের বাংলাদেশ গভর্নমেন্টেরও তো একটা লিমিটেশন আছে, আমরা আসলে গভর্নমেন্ট কোথায় টাকা পায়, সেটা তো আমাদের দেয়া টাকায়, কর দেয়া টাকা বা বিভিন্ন উৎস থেকে আসা, বিদেশ থেকে আসা অনুদান, সবকিছু মিলিয়ে ধরো বাংলাদেশের, ধরো এই মুহূর্তে আমি সঠিক তথ্য জানি না, তারপর আমি ধরো বলছি যে ধরো বাংলাদেশে এই মুহূর্তে 15 লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত। তবে এটা ঠিক প্রতি সময়ে দেখা যাচ্ছে ক্যান্সারের রোগী বাড়ছে। এখন যদি এদেরকে আমরা 50,000 করে টাকা দেই, তুমি চিন্তা করো, যেটা গভর্নমেন্ট দিয়েছেন, তুমি মনে করছো যে 50,000 টাকা দিলে এটা দিয়ে কি ক্যান্সারের চিকিৎসা হবে, বাট কিছুই হবে না। কিন্তু এটা তো ঠিক, গভর্নমেন্ট একটা চেষ্টা করেছেন, তাকে কিন্তু 15 লক্ষ মানুষকে টাকাটা দিতে হয়েছে। এবং আহ সরকারি ভাবে বা সরকারি ব্যবস্থাপনায় যে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট, যেখানে রিসার্চ পর্যন্ত হচ্ছে, স্টুডেন্ট আছে তারা রিসার্চ করছে কি করে উন্নয়ন করা যায়, তারা কিন্তু 3rd এবং 4th স্টেজ ক্যান্সার গুলো কিন্তু তারা দেখছে। এবং এইখানে সবাইকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না, তবে রেটটা কিন্তু একদম খারাপ না আমাদের দেশের তুলনায়। হ্যাঁ, আমাদের দেশে যদি তুমি 100 জনের মধ্যে 5 জন 3rd স্টেজের ক্যান্সার বা 4th স্টেজের ক্যান্সার রোগীকে ফিরিয়ে আনতে পারো, তাহলে কিন্তু এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। কারণ দেখো আমাদের যখন হুমায়ুন আহমেদ মারা গেলেন, বিখ্যাত রাইটার, তোমরা জানো যে কোলন ক্যান্সারে উনি আক্রান্ত হয়েছিলেন, আমেরিকাতে গিয়েও কিন্তু উনি বাঁচতে পারেন নাই, অনেক টাকা খরচ হয়েছে কিন্তু বাঁচতে পারেন না। আবার যুবরাজ সিং, তোমরা জানো, এখন পর্যন্ত খুব ভালো সুস্থ অবস্থায় আছেন, এবং ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরেও কিন্তু সে ক্রিকেট খেলাটাও চালিয়ে যেতে পেরেছেন। তাহলে এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তুমি কত বেশি উন্নত দেশে বাস করছো, এটাও কিন্তু অনেক বড় ফ্যাক্ট। আজকে ধরো আমরা ক্যান্সারের জন্য একটা টেস্ট করতে যাব, আজকে আমাদের সকল ক্লিনিকের সেই ফ্যাসিলিটি নেই, আর যাদের এই ফ্যাসিলিটিটা আছে তাদের ব্যয়টা বহন করার সামর্থ্য আমাদের অনেকের নেই। ধরো একটা রিক্সাওয়ালা, তার মনে হচ্ছে যে তার বডিতে একটা লাম্প হয়েছে বা একটা টিউমারের মতো অবস্থা হয়েছে,
সে সারাদিন রিক্সা চালিয়ে সব দেনা পাওনা মিটিয়ে হয়তো সে 500-1000 টাকা পেয়েছে। এখানে যদি তার একটা টেস্ট করতে যায়, তার যদি 3000 টাকা লাগে, 5000 টাকা লাগে, সে এই টাকাটা তো কয়েক বছরও সে জমাইতে পারবে না। এরকম কিন্তু রিক্সাওয়ালা আছে যারা এরকম টিউমার ঘুরছে, কিছুই করার নাই। এখন তার যদি করার থাকতো তাহলে কিন্তু সে প্রথমে এটা যেত, এবং গেলে প্রথম ধাক্কা থেকেই তার এই স্টেজ গুলো শুরু হতো, হয়তো যত বড় ধাক্কা তত বড় অর্থনৈতিক ক্ষতিটা তার হতো। ঠিক আছে? তো এই জন্য অবশ্যই আমাদের ম্যাডাম যেটা বললেন যে নিয়মিত চেক আপ, এটার জন্যই হচ্ছে আমাদেরকে সচেতন করা দরকার। এই জায়গাটাতেই সচেতন করার আছে যে ঠিক আছে, আপনি অল্প ইনকাম করছেন, আপনি তো জমাচ্ছেন, আপনার তো বছর শেষে হলেও আপনার 2000-5000 টাকা হচ্ছে, আপনি তো স্বাভাবিক কিছু টেস্ট করেন, শুধু ব্লাড টেস্টটাই করেন। রক্ত হচ্ছে সব আমাদের দেহের প্রহরী, তারাই সব থেকে ভালো জানে যে তোমার বডির এখন বর্তমান স্ট্যাটাসটা কি। সেটা জানলে হয়তো বা তারা সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসা নিতে পারে, যদিও সেখানে অনেক মানুষের চিকিৎসা দেওয়া অনেক ভাবে সম্ভব হয় না, কিন্তু দীর্ঘ লাইনের মাধ্যমেও কিন্তু তারপরে একটা শেষ আশা তো থাকে যে আমি আগে যেহেতু জানতে পেরেছি, হয়তো বা আমি কিউর হতেও পারি। এই বিষয়টাই হচ্ছে ইম্পর্টেন্ট। আর টাকার ব্যাপারটা এটা বাউন্ডলেস, এটা তুমি ধরো স্কয়ার হসপিটালে যদি তুমি ক্যান্সারের জন্য যাও, সকল হসপিটাল সেটা করছেও না, কিছু রেপুটেড হসপিটাল সেটা করছে বা ক্লিনিক করছে, এবং সরকারি ব্যবস্থাপনায় তুমি যে 10 দিনও লাইন পাবা না। তাহলে ওইখানে যখন তোমার যেতে হবে, তোমার প্রথম দিনই মোটামুটি সকল টাকা খরচ হয়ে যাবে, এবং এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় লসটা থেকে থাকে। ধন্যবাদ মাহমুদুল হাসান স্যার। আসলে দর্শক, আজকের লাইভটি করতে গিয়ে আমি নিজেও অনেক বেশি হেজিটেশনে পড়ছি। কারণটা হচ্ছে আসলে এমন একটি টপিক আজকে লাইভের সিলেক্ট করা হয়েছে যে আমাদের দর্শকরা, গেস্টরা যখন আজকে কথাগুলো বলছেন, মনে হচ্ছে যে এটা তো আমার সাথে হতে পারে, বা আমার সাথে হতে পারতো, আমার ফ্যামিলির কারোর সাথেও হতে পারতো। যাই হোক দর্শক, আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের রেগুলার সেশনে একদম লাস্ট কোশ্চিনে। আমি প্রথমে অ্যাডলিনা ম্যামের কাছে যেতে চাইবো। ম্যামকে আমি অনেক সময় ধরে দেখছি খুব মনোযোগ দিয়ে শুনছেন, এবং তার মনে হয়তো বা মানে একটু ইমোশনের জায়গা থেকে আসলে আঘাত করছে আমাদের লাইভটা আজকে। যাই হোক, আমি ম্যামের কাছে জানতে চাইবো, ম্যাম, ক্যান্সারের ক্ষেত্রে প্রতিকার নাকি প্রতিরোধ, কোন শব্দে আপনি বিশ্বাস করেন? প্রতিকার না প্রতিরোধ? অবশ্যই প্রতিরোধ। ঠিক আছে, কারণ ওই যে অবশ্যই বললাম, প্রতিরোধ। হ্যাঁ, কারণ যেটা হচ্ছে যে প্রতিকার করার চাইতে আমার মনে হয় প্রতিরোধ করা ভালো। যে আমি আমার দেহে ওই কোষটাকে তৈরি হতেই দিব না, ওইরকম কোনো সিচুয়েশন তৈরি হতেই দিব না। কারণ স্যার যেটা বললেন যে এটা আসলে কিন্তু সত্যি বাবা। আমাদের দেশের, আমাদের সবার যে মেন্টালিটি, ইভেন আমাদেরও, আমি আমাকে বাদ দিয়ে কিন্তু বলছি না, আমি সহ, আমাদের মেন্টালিটি হচ্ছে আমরা ওই ডাক্তারের পিছনে টাকা নর্মালি অসুস্থ না হওয়া পর্যন্ত আমরা ডাক্তারের কাছে যাব না। রেগুলার চেক আপ, টাকা অনেক জমাবো, যার যেরকম ইনকাম সেরকম কিন্তু আমরা জমাচ্ছি, কিন্তু আমি কখনো ভাবি না 2000 টাকা খরচ করে একটা ব্লাড টেস্ট করে আসবো, নিজেকে একটু চেক আপ করি, এইটা তৈরি হয় না। আর যেটা হচ্ছে, এটার পিছনে আরেকটা কারণ আছে, যেটা আমি আমার মনে করি যে আমাদের এখানে আসলে চিকিৎসা ব্যবস্থা অনেক কস্টলি। হ্যাঁ, সরকারি কিছু ব্যবস্থাপনা আছে, বাট সেটা এত বেশি লেন্দি প্রসেস, যেটা অলরেডি স্যারও বলেছেন, যে হয়তো আমরা তখন চিন্তা করি এত ঝামেলার মধ্যে যাওয়ার কি দরকার, থাক ঘরেই থাকি, অসুখ তো কিছু হয়নি। তো এরকম করে বছরের পর বছর আমাদের কিন্তু ট্রিটমেন্ট বা রেগুলার চেক আপটা হচ্ছে না। সো হয়তো বা যে রেগুলার চেক আপ করলে, আমি নিজে বলি, এখন আমার মধ্যে যে কোনো ক্যান্সারের সেল আছে কিনা আমি কিন্তু জানি না। কোনোদিন হয়তো বা 2 বছর পরে আমার ধরা পড়লো এমন একটা স্টেজে, সেটা হচ্ছে 3rd স্টেজ 4th স্টেজ, তখন আমাকে হিউজ টাকা খরচ করতে হবে হয়তো ওখান থেকে বেঁচে আসার জন্য। তো ওইটা চিন্তা যদি আমি প্রতিরোধ করি, আগে থেকে আমার লাইফস্টাইলটা চেঞ্জ করে ফেলি। হ্যাঁ, যদি আমার মধ্যে ক্যান্সারের সেল থাকে, সেটা তাহলে ডেভেলপ করতে না হতে দিচ্ছি আমি, আমার লাইফস্টাইল চেঞ্জ করি, আমার খাদ্য অভ্যাস চেঞ্জ করি, আমার সবকিছু যে আশেপাশে যে রেডিয়েশন গুলো যদি এড়িয়ে চলি, তো একটু খোলা বাতাসে শ্বাস নেই। যেমন করোনার একটা ভালো দিক আমি বলি সাকিব, যেটা হচ্ছে করোনা করে যখন কোয়ারেন্টাইনে ছিলাম আমরা বাংলাদেশের মানুষ, প্রথম 2 মাস বা 3 মাস ঢাকার পলিউশন কিন্তু অনেক কমে গিয়েছিল। ইভেন আমার ঘরের বারান্দায় বসে আমি টের পেতাম যে বাতাসটা যাচ্ছে অনেকটা গ্রামের বাতাসের মতো। গ্রামের বাতাসের মধ্যে যেমন একটা ফ্রেশ একটা গন্ধ থাকে, গায়ে লাগলে মনে হয় যে ফ্রেশ একটা বাতাস, ঢাকার বাতাস কিন্তু সেই রকম হয়ে গিয়েছিল। কিন্তু এখন কিন্তু আমার নেই, এখন আবার আমরা সেই পলিউটেড জায়গায় ফেরত গিয়েছি। সো করোনারও ভালো কিছু দিক ছিল, যে আমাকে আবার সেই প্রকৃতির কাছে কাছে নিয়ে গিয়েছিল। সো এগুলো যদি আমরা মেনটেন করি, আমার মনে হয় এই করে আমাকে প্রতিরোধ করা ভালো প্রতিকারের চাইতে। রোগটা আমার দেহে আমি আনতেই দিব না, তার আগে আমি এটাকে প্রতিরোধ করবো। তো আমার কাছে প্রতিরোধী উত্তর।
ধন্যবাদ এভলিনা ম্যাম আমাদের এত সুন্দর করে আসলে প্রতিরোধের বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য। দর্শক, আপনারা অনেকে অনেক রকম কোয়েশ্চেন করেছেন। আমি আইটি টিমকে অনুরোধ করবো একটি মাত্র কোয়েশ্চেন আমাদের স্ক্রিনে দেখানোর জন্য, এবং মাহমুদুল হাসান স্যার সেই কোয়েশ্চেনটির আনসার করবেন। আইটি টিম, একটি কোয়েশ্চেন আমাদের স্ক্রিনে নিয়ে আসা হোক। না, ক্যান্সার, ধন্যবাদ তোমার প্রশ্নের জন্য। আহ, স- সৌমা সরকার, স্বর্ণা সরকার। স্বর্ণা সরকার, সরি, স্বর্ণা সরকার হচ্ছে কোশ্চেনটি করেছে। খুব ভালো একটা প্রশ্ন। কন্টাজিয়াস না, মেন্টালি কন্টাজিয়াস। ওয়ার্ডটা তোমাকে বুঝতে হবে যে মেন্টালি কন্টাজিয়াস হচ্ছে, আমরা যেমন করোনায় যখন আক্রান্ত হলো মানুষ, আমরা টিভিতে দেখতাম যে ক্রেন দিয়ে লাশ কবর দেওয়া হচ্ছে, ইটস রিয়েলি কন্টাজিয়াস। বাট আমরা যখন ক্যান্সারের কথা দেখি, একটা ঘরে ক্যান্সারের রোগী থাকা মানে হচ্ছে তার আশপাশের মানুষজন তার বাসায় যাওয়া বন্ধ করে। তার মানে তারা কিন্তু জানে না যে এটা কন্টাজিয়াস কিনা, এবং কন্টাজিয়াস কিনা বা এই ওয়ার্ডটা সম্পর্কে তারা জানে কিনা। তারা মনে করে যে অ্যাটলিস্ট সেখানে কিছু সিম তো অ্যাটলিস্ট আছে, পাপ তো আছে, নাহলে এত বড় রোগ তো তার হওয়ার কথা না। তার মানে সেই বাসায় যাওয়া যাবে না, সেখানে মানুষকে দেখা যাবে না। ইভেন আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, অনেক সময় সমাজসেবা মন্ত্রণালয় দেখবা অনেক সময় বাল্য বিবাহ বা এই রিলেটেড অনেক সেশন করে। আমি ওরকম অনেক প্রোগ্রামে জয়েন করেছি, রেড ক্রসের প্রোগ্রামে জয়েন করেছি। সেখান থেকে আমি যেটা বুঝেছি, সামাজিক কন্ডিশন যেটা দেখেছি, আমি তোমাকে বলি, অনেক অনেক সময় না কারো বংশে একটা ভালো, ধরো একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিল মানুষ, সেই মানুষদের সাথে মানুষ আত্মীয়তা করতে চায় না, আই মিন বিয়ে দিতে বা করাইতে চায় না। ম্যাডামও নিশ্চয়ই এই জিনিসটা জানবে, যে এরকম করাইতে চায় না, মনে করে যে তার তো দাদা এরকম একটা দুরারোগ্য ব্যাধিতে মারা গেছে। এগুলো যদিও কল্প কাহিনী, বাট এটার কিন্তু জেনেটিক একটা বেসিস আছে। সেটা হচ্ছে অনেক রোগ কিন্তু জেনেটিক্যালি ইনহেরিটেড হয়, ক্যান্সারও কিছুটা হয়, তবে সেটার পরিমাণ খুবই কম, সেটা মাত্র 10%-এর মতো হতে পারে। ম্যাডাম কিন্তু সংখ্যার বিচারে বলেছেন, আমি পার্সেন্টেজ দিয়ে বলছি। ম্যাডাম কিন্তু বলেছিলেন প্রতি 9 জনে হয়তো বা একজন ব্যক্তি যারা জেনেটিক্যালি ক্যান্সারাস সেলটা পেয়ে থাকে, এবং সত্যিই তাই। এবং সেই কারণে অনেক সময় আমাদের চেষ্টা করতে হবে যে এরকম যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, তাদের অন্যান্যদের এই সম্ভাবনাটা বেড়ে যায়। এই কারণে আমরা যদি সচেতন করতে চাই, এই ধরনের ফ্যামিলি গুলোকে কিন্তু আমাদের সহানুভূতি এবং টার্গেট, এবং তাদেরকে পারলে সামাজিক ভাবে যদি সহযোগিতা করে যদি তাদের স্ক্রিনিং করা যায়, তাদের যদি ক্যান্সার সেল আছে কিনা, কোন স্টেজে থাকতে পারে, এই জিনিসগুলো যদি আমরা দেখতে পারি, সমাজ উপকৃত হবে। মনে রাখবা যে সমাজে যদি তুমি বাস করতে চাও, মানুষ যেহেতু সামাজিক জীব, তুমি নিজে একা কখনোই ভালো থাকতে পারবা না। দেখো তোমার চারপাশে সবই করোনা আক্রান্ত মানুষ, তুমি যতই প্রোটেকশন নাও তুমি কিন্তু ভালো থাকবা না। এটাও কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে সমাজে বাস করতে হলে সমাজের প্রত্যেকটা মানুষের ভালো দিক খারাপ দিক দেখার দরকার আছে। ঠিক আছে, সেই দিক বিবেচনায় অবশ্যই আমাদের প্রত্যেকটা মানুষের স্বাস্থ্যের ব্যাপার, স্বাস্থ্যের সুরক্ষার ব্যাপার, এটা সামাজিক ভাবেই এই আন্দোলনটা করতে হবে। এবং খুবই ভালো লাগছে যে তোমরা এই দায়িত্বটা গ্রহণ করেছো। খুব বেশি দিন হয় নাই যে আমাদের সারা ওয়ার্ল্ডে যে ক্যান্সার ডেটা পালন করা হচ্ছে, এটাই কিন্তু খুব বেশি দিন না, আমি ভুল না করে থাকলে 2005 সাল থেকে। তাহলে দেখো, তোমরা 2005 সাল, আমরা বাংলাদেশ অনেক কিছুতে অনেক কত বছর পর্যন্ত পিছিয়ে থাকি। তুমি চিন্তা করো বাংলাদেশে, আহ, আহ, যেখানে ধরো আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, যেখানে সারা ওয়ার্ল্ডে আইফোন ধরো 12 যেদিন পাবে, তুমি কিন্তু তার 10 দিন পরে হলেও পাবা, ঠিক ওই সময়ে পাবা না। সারা ওয়ার্ল্ডে যখন একটা ভালো ব্র্যান্ডের গাড়ি কেনা যাচ্ছে, তুমি কিন্তু সেটা অন্তত 2 বছর, 5 বছর, ইভেন 10 বছর পরে পাচ্ছে। একটা গাড়ির ব্যাপার, সেখানে একটা ট্রিটমেন্ট তো আরো কস্টলি। এর জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা যেমন অনেক উন্নত হওয়া দরকার, ঠিক তেমনি কিন্তু আমাদের টিচারদের অনেক উন্নত হওয়া দরকার। কারণ আমি যদি শিখাইতে না পারি, আমার বাচ্চারা কিন্তু শিখবে না। আর আমার বাচ্চারা শিখবে তখন যখন সরকারি ভাবে সেই অর্থায়নটা করা হবে আমাদের, যাতে করে সেরকম একটা ক্লিন প্র্যাকটিস করার জন্য জায়গাটা থাকে। আমি ক্যান্সারের মহাপণ্ডিত হয়ে গেছি থিওরিটিক্যালি, বাট প্র্যাকটিক্যালি আমি ক্যান্সার কি, এটার ইনস্ট্রুমেন্ট কিভাবে ব্যবহার করবো সেগুলাই আমি জানি না। তো আমি আলটিমেটলি কিভাবে সেই ট্রিটমেন্টটা দিব। এই কারণে তুমি দেখবা যে আমাদের অনেক হসপিটাল আছে যেখানে এই যে পিসিআর মেশিন, করোনার যে যেটা ট্রিটমেন্টটা বা টেস্ট করার জন্য যে পলিমারাইজ চেইন রিঅ্যাকশন, এই মেশিন কিন্তু আমি জিওলজির ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় হিসেবে আমার ডিপার্টমেন্টেও কিন্তু একটা ছিল, আমি কোনোদিন যেয়ে দেখি নাই, বিকজ আমি জেনেটিক ব্রাঞ্চের না। আবার অনেক ইনস্টিটিউশন আছে, তাদের টেকনিক্যাল ম্যান পাওয়ার থেকে শুরু করে টিচার থেকে শুরু করে কেউ কোনোদিন
এই পিসিআর মেশিনটা সচক্ষে দেখেন নাই, কেনা হয়েছে, ওইখানে একটা রুমে রাখা হয়েছে, সযত্নে রাখা হয়েছে, আস্তে আস্তে মরিচা পড়েছে, শেষ হয়েছে। তো প্রত্যেকটা জিনিসের জন্য তোমার একটা ভালো শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হলে অবশ্যই তাহলে আমাদের প্র্যাকটিক্যালিও কিন্তু অনেক বেশি আগাতে হবে। অনেক ছাত্র বায়োলজি প্র্যাকটিক্যাল ক্লাসে আমাদের জিজ্ঞেস করে যে স্যার এটা করে লাভটা কি। এটাই হচ্ছে লাভ, যে তুমি যদি প্র্যাকটিক্যালি যদি এডুকেটেড হইতে না পারো তাহলে কিন্তু তুমি সঠিক শিক্ষাটা পাবে না। ঠিক আছে? আর সঠিক শিক্ষা না পেলে এরকম মুহূর্ত আসবে যখন সারা জীবন আমাদের পরাধীনতা হতে হবে। পরাধীনতা কিন্তু একটা দিক থেকে না। এই যে দেখো আমরা ভ্যাকসিন মানুষের দিকটা আশা করছি, তাও তো ভালো, গ্লোব বায়োটেক কিছু একটা করছে, তারা নিবন্ধিত হয়েছে, হোক আর না হোক আমরা তো আশা করতে পারি, তাই না? অনেকে ভাবতে পারে আমেরিকায় পারছে না, আমরা পারতে পারি। শোনো, অনেক সময় তো হতেই পারে না যে গরিব দেশে একটা কিছু করে ফেলছে, অন্য কেউ কিছু করতে পারে নাই। এরকম তো অনেক দেশ আছে যারা নোবেল প্রাইজ পায়নি, আমাদের দেশ তো পাইছে। তো এরকম বিষয়গুলো হচ্ছে আমাদের মাথায় নিয়েই কিন্তু সামনের দিনগুলোতে তাদেরকে টার্গেট বেশি করতে হবে যাদের জেনেটিক্যাল হিস্ট্রি আছে, যাদের ফ্যামিলিতে এরকম ক্যান্সারাস পেশেন্ট ছিলেন, এবং তাদের দিকটাই বেশি গুরুত্ব দিতে হবে, তাদেরকে সচেতন করতে হবে। ফিনান্সিয়ালি যদি তারা ট্রিট হতে না পারে, আমাদের সামাজিকভাবে সেই দায়িত্বটা নিতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ মাহমুদুল হাসান স্যার এবং অ্যাড্রিনা ডি ক্রুজ ম্যাম উভয়কে আমাদের আজকের লাইভে জয়েন করার জন্য। স্যার এবং ম্যাম, আমি আমার প্রতিটা লাইভের একটা বিশেষত্ব রয়েছে, যেটা আমি একটা র্যাপিড ফায়ার রাউন্ড খেলি যারা দর্শক হিসেবে আসেন, কিন্তু আজকে ভেবেছিলাম র্যাপিড ফায়ার রাউন্ডই খেলবো না, কিন্তু দেখা যাচ্ছে যে এতটা ডিপ একটা লেভেলে চলে গেছে, আমরা অনেকটা ইমোশনাল অ্যাটাক হয়েছে আমাদের উপরে। তাই আমি চাচ্ছি দর্শকদের একটু মেন্টাল আনন্দের জন্য এবং তার সাথে আমাদের গেস্ট আপনারা যারা আছেন আপনাদের মেন্টাল আনন্দের জন্য আমি একটি র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো। যদি আপনারা অনুমতি দেন আমি র্যাপিড ফায়ার রাউন্ডের নিয়মটি বলে র্যাপিড ফায়ার শুরু করব। করো মেন্টাল আনন্দের জন্য নাকি মেন্টাল প্রেসার দেওয়ার জন্য? এখন র্যাপিড ফায়ার মানে তো আমাদের মেন্টাল প্রেসার। রাইট। না, ইনশাল্লাহ মেন্টাল প্রেসারে আপনারা কেউ পড়বেন না। আমি র্যাপিড ফায়ার সিস্টেমটা বলে দিই। আমি আপনাদের একটি করে প্রশ্ন করব, সেটি খুব র্যাপিডলি অ্যান্সার করতে হবে এক শব্দ থেকে এক বাক্যের ভেতরে। তো র্যাপিড ফায়ারে প্রথম আমি অ্যাডলিনা ম্যামের কাছে কোশ্চেন গুলো করে শেষ করব, তারপরে সেম কোশ্চেন নিয়ে যাব মাহমুদুল হাসান স্যারের কাছে। তো অ্যাডলিনা ম্যাম, আপনার কাছে র্যাপিড ফায়ারের প্রথম প্রশ্ন, আপনার প্রিয় রং? নীল। নীল, আচ্ছা, আজকে নীল শাড়ি পরে এসেছেন যেটা, ওকে। পরবর্তী প্রশ্ন, কোন খাবার সারা জীবন খেতে পারবেন কোন রকম অরুচি ছাড়া? যে কোনো একটি খাবারের নাম বলতে হবে। আম। আম, আচ্ছা, আপনি কি আমের দেশের মানুষ, রাজশাহী অঞ্চলের? না, রাজশাহী অঞ্চলের না। আমি সবাইকে বলি যে প্রতি বছর আমের সিজনে আমি এত পরিমাণে আম খাই যে আমার ওয়েট 3 থেকে 4 কেজি বেড়ে যায় 2 মাসের মধ্যে। আমি প্রচন্ড পছন্দ করি, আমার কোনো অরুচি নাই এটার মধ্যে আমার। আচ্ছা, ধন্যবাদ ম্যাম, আপনাকে আমের রাজ্যে স্বাগতম। আমার বাসা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, আমের রাজ্যে আপনাকে সর্বদা স্বাগতম আমাদের চাঁপাইনবাবগঞ্জে। জানা রইলো, পাঠাই দিবা আম। অবশ্যই। আচ্ছা, আপনার জন্য পরবর্তী প্রশ্ন, জীবনে কোন মানুষটিকে অনুসরণ করে চলেন, এরকম একজন মানুষের নাম বলেন। আমি যদি একটু ডিটেলস বলি, আমি না খুব স্বার্থপর টাইপের মানুষ, আমি কাউকে অনুসরণ করে চলি না। আমি সব মানুষের থেকে ভালো জিনিসগুলো কালেক্ট করি, ঠিক আছে? যার যেটা ভালো লাগে আমি সেটাকে অনুসরণ করি। একজন মানুষের কিন্তু সবকিছু ভালো থাকে না। তো যেমন কোনো টিচারের, যেমন আমার ছোটবেলার কোনো টিচারের তার বোর্ডে লেখার স্টাইলটা আমি ফলো করি। একজন টিচার ছিল, আমি একটা লাইভে শেয়ার করেছিলাম যে ওনার চুল বাঁধার প্রস্তুতিটা আমি শেয়ার করি, আরেকজনের শাড়ি পরাটা আমি শেয়ার করি। কারণ একজন টিচার আমি পেয়েছি যে উনি খুব মমতা দিয়ে কথা বলতো তার স্টুডেন্টদের সাথে, হ্যাঁ আমাদের সাথে আর কি। তো ওনার আরো অনেক রাগী দিক ছিল, প্রচন্ড রাগী ছিল করতো, বাট তার ওই দিকটাকে আমি ফলো করি। তো এরকম করে আমি যেটা করি সাকিব, আসলে সবার আশেপাশ থেকে আমি সব ভালো জিনিসগুলো পিক করে না ফলো করার চেষ্টা করি, যাতে আমাকে সবাই ভালোবাসে, আমাকে সবাই ভালো বলে, ঠিক আছে? এই জন্য বললাম আমি অনেক স্বার্থপর। আসলে অ্যাডলিনা ম্যাম অনেক সেফ জায়গা থেকে পয়েন্টই খেলে গেলেন যে তিনি সবার থেকে কিছু কিছু পিক করে নিজে একটা পজিশন তৈরি করতে চান। আচ্ছা, আপনার পরবর্তী প্রশ্ন, আপনার প্রিয় লেখক কে? হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ, ধন্যবাদ। সমরেশ মজুমদার। আচ্ছা, হুমায়ুন আহমেদ এবং সমরেশ মজুমদার, অনেক ভালো বলেছেন। আচ্ছা, আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাইবো যে কলেজ জীবন নাকি বিশ্ববিদ্যালয় জীবন, ফিরে যাওয়ার সুযোগ পেলে কোন জীবনে ফিরে যাবেন? কলেজ জীবন। কলেজ জীবনে, আচ্ছা। আপনার কাছে আরেকটি প্রশ্ন, আমার আরো বেশ কয়েকটি প্রশ্ন যদি আমি করব।
যদি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী হন তাহলে প্রথমে কোন স্টেপটি নিবেন বা কোন কাজটি সর্বপ্রথম করবেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রথম কোন কাজটা করবো? একটা কঠিন কোশ্চেন করছো সাকিব। এটা বলা তোর বাস কখন ছিল? প্রবলেমটা কি আমার না সবার? আচ্ছা, এখন ঠিক আছে ম্যাম, এখন শুনতে আমাকে পাচ্ছি। শুনতে পাচ্ছো? বলবো? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি ম্যাম। জি ম্যাম, বল। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমি বলতে থাকি। সাকিব ওকে ওদের হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তো যেটা বলছিলাম, যেহেতু এটা প্ল্যান করা না, চিন্তা করা না, তো এখন এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে, যদি আমাকে তুমি একদিনের জন্য প্রধানমন্ত্রী বানাও, আমি প্রথম যেটা চেষ্টা করব সেটা হচ্ছে মানুষের নিরাপত্তার দেওয়াটা। মেয়েদের বলো, ছেলেদের বলো, যে কোনো নিরাপত্তা। বাংলাদেশের মানুষের নিরাপত্তা নেই অনেকের ক্ষেত্রে, অনেক জায়গায়, ঠিক আছে? মেয়েদের, বিশেষ করে মেয়েদের। তো এই জায়গাটা একটু কাজ করার চেষ্টা করবো। ধন্যবাদ ম্যাম। আপনাকে এবারে আমি জিজ্ঞাসা করতে চাইবো যে জীবনে তো অনেক মানুষের সখ্যতা পেয়েছেন, অনেক মানুষের সাথে মিশেছেন, এদের ভেতরে সেরা একজন মানুষ আপনার জীবনে দেখা। সেরা একজন মানুষ আমি বলবো, আমার একজন স্যার ছিলেন ইউনিভার্সিটি লেভেলে, ফারুক স্যার। উনি বাংলার টিচার ছিলেন। তো ওনার অনেক, আমি অনেকটাই ওই যে বললাম না যে মানুষের ভালো ভালো দিকগুলো আমি ওনার অনেক কিছু আমি ফলো করি, এবং ওনার সান্নিধ্যে আমার জীবনটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমি বলবো যে উনি একটা ইম্পর্টেন্ট পার্সন আমার লাইফের জন্য। আমার স্যার ফারুক স্যার, বাংলা ডিপার্টমেন্টের। ধন্যবাদ ম্যাম। আপনার পরবর্তী প্রশ্ন হচ্ছে, যদি কখনো সিনেমা, উপন্যাস বা নাটকের কোনো একটি চরিত্র করতে পান তাহলে কোন চরিত্র করবেন যেটি আপনার অনেক বেশি আপনাকে টানে? যে কোনো একটি চরিত্র। যে কোনো একটা চরিত্র, সাতকাহনের দীপান্বিতা। সাতকাহনের দীপান্বিতা, অসাধারণ। ম্যাম, আপনার কাছে এবারে আমি শেষ প্রশ্ন করবো আজকে র্যাপিড ফায়ারের। বই পড়তে ভালোবাসেন নাকি মুভি দেখতে ভালোবাসেন? বই পড়তে। বই পড়তে ভালোবাসেন। অনেক একদম কনফিডেন্সের সাথে উত্তরটি দিয়েছেন ম্যাম যে বই পড়তে ভালোবাসি। আচ্ছা, ধন্যবাদ ম্যাম আপনাকে। এবারে আমি মাহমুদুল হাসান স্যারের কাছে যেতে চাচ্ছি। স্যার, আপনার প্রথম প্রশ্ন অ্যাজ ইউজুয়াল, প্রিয় রং কি? কালো। এর মানে এই কালো। না যে আচ্ছা। মানে ম্যাডাম নীল বলেছেন, নীল পরে আসছেন, আমি কালো পরে আসছি, এমন না। এখানে একটা বড় কথা, আমার যদি কোনো ফ্রেন্ডরা অনুষ্ঠানটা দেখে থাকে তারা তারা নিশ্চয়ই জানবে যে আমি না সব সময় বলতাম, ইউনিভার্সিটিতে যাওয়ার পরে সব সময় বলতাম যে লাইফ ইজ ডার্কনেস। দ্যাট ইজ ওয়াই আমার ফার্স্ট ইয়ারে একটা ছবিও পাওয়া যায় না কালো ড্রেসে না। দ্যাট মিনস আমি এটা বিশ্বাস করতাম, প্রমোট করতাম যে আসলে জীবনটা সত্যিই অন্ধকার। যখন থেকে মনে হচ্ছে যে আস্তে আস্তে আলোর দিকে যাচ্ছি, আস্তে আস্তে পড়াশোনাটা ভালো করছি, মেইনলি বিষয় ছিল এটা। কারণ আমি হচ্ছে ধরো জামালপুর জিলা স্কুল, ময়মনসিংহ নাসিরাবাদ কলেজ থেকে পাস করে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া, ওইখানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়েছিল, যারা ঢাকার, ওদের স্মার্টনেস বলো, ওদের ইংলিশ বলো, ওদের পড়াশোনা বলো, কোনো কিছুরই ধারের কাছে আমি ছিলাম না। বাট যখন যে আমি ফার্স্ট ইয়ারে একটা ভালো রেজাল্ট করলাম, তখন কিন্তু আমার মনে হয়েছে যে দে আর নাথিং। দ্যাট ইজ, তখন থেকে আমি ব্লু পড়া শুরু করেছি। ব্ল্যাক, ব্লু ইজ মাই ফেভারিট কালার। আচ্ছা, ধন্যবাদ স্যার, আসলে বিশ্লেষণ করে বলে দিলেন কেন ব্ল্যাক, কেন ব্লু। আচ্ছা, আপনার জন্য সেকেন্ড প্রশ্ন যেটা ছিল, কোন খাবার সারা জীবন খেতে পারবেন কোন রকম অরুচি ছাড়া? চা। চা যদিও খাবার চা। না, পানীয়, এটাই খেতে। অবশ্যই। স্যার, আপনার থার্ড প্রশ্ন হচ্ছে, জীবনে কোন মানুষটিকে অনুসরণ করে চলেন, এরকম যে কোনো একজন, বা যদি ম্যামের মতো থাকে সেটাও বলতে পারেন। আমি বলছি, আসলে দেখো এখানে তুমিও যখন তোমাকে বড় হওয়ার পরে চিন্তা করতে যাবা, সত্যি তুমি কাউকে বঞ্চিত করতে পারবে না। মানুষ স্টুডেন্ট লাইফ পর্যন্ত সেলফিশ। পরীক্ষা দিয়ে বলা যে আমি কিছুই লিখি নাই, কিছুই পারি না, বাট ভালো রেজাল্ট করা, সিলেবাসটা না দেয়া, শীটপত্র না দেয়া, এগুলো খুবই কমন এবং ছোট মানুষই, নট ছেলে মানুষই। ওকে, খুবই ছোট মানুষই এবং এই কাজটা করে। বাট তুমি যখন বড় হবা, সত্যি আমি কৃতজ্ঞ, আমি জামালপুর জেলা স্কুলের ছাত্র হিসেবে সেখানে ছিলেন ইংলিশের দলিল স্যার, ওনার কাছে আমি হাঁটা শিখছি বলতে পারো। দ্যাট ইজ ওয়াই এখন যখন আমি হাঁটি তখন কিন্তু আমার জুতা শব্দ করে না। এই জিনিসটা কিন্তু স্যার মুখে শেখান নাই, সবসময় বেতের আঘাতেই শিখিয়েছেন। যতক্ষণ পর্যন্ত তুমি নিজে অনুসরণ না করবা যে কেন তুমি মার খাচ্ছ, ততক্ষণ পর্যন্ত কিন্তু
এই জিনিসটা কারোরই ঠিক নেই, এবং আমাদের ব্যাচে সবাই মনে হয় স্যারের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ যে স্যার শিখিয়েছেন। আমি ওইখানের ম্যাথের টিচার ছিলেন মুকসেদ স্যার, ওনার কাছে খুবই কৃতজ্ঞ, উনি শিখিয়েছেন থ্রু দা লাইফ যদি তুমি সায়েন্স পড়তে চাও সারা জীবন সায়েন্স পড়া উচিত, আর যদি না পারো তাহলে প্রথমেই ছেড়ে দেওয়া উচিত। স্যার অনেক বড় একটা এক্সাম্পল দিয়ে বসিয়েছিলেন, যে কারণ আমাদের যখন জেলা স্কুলে গ্রুপিং হয় যে তুমি সায়েন্স নিবা, আর্টস নিবা না কমার্স, তখন দেখা যায় সবাই সায়েন্স। তখন স্যার উদ্দেশ্য করে বলছিলেন যে কেউ কেউ আশিক মাহমুদে ভর্তি হবি এবং ওইখানে যা হচ্ছে পিস্তল নিয়ে ঘুরবি, চাকু নিয়ে ঘুরবি। এই সকল যারা যারা এক প্রথম পরীক্ষায় যারা ফেল করবে এদের 3 তলা থেকে লাথি দিয়ে ফেলে দেবে। মানে সায়েন্সে যারা ফেল করবে, আমি যখন মাস্টার্স পাস করি তখন আমার প্রথম স্যারের কথাই মনে হয়েছে। আর ইউনিভার্সিটি লাইফে আমি সব থেকে বেশি পছন্দ করি অথবা যার কথা যার চিন্তা আমি মাথায় রাখি সবসময়, উনি হচ্ছেন প্রফেসর ডক্টর আবুল বাশার স্যার, বাংলাদেশের প্রখ্যাত এন্টোমোলজিস্ট। এবং স্যারের কাছে শিখেছি দেয়াল অপরিষ্কার করতে নাই। হ্যাঁ, আমরা শিখেছি কিভাবে জুওলজি ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটির সকল ডিপার্টমেন্ট লাল, শুধুমাত্র একটা ডিপার্টমেন্ট কেন সাদা, সেগুলো আমরা শিখেছি। এখানে কেন দাগ দেওয়া যাবে না সেগুলো শিখেছি। স্যারের কাছে অনেক শিখেছি। সব থেকে বড় স্যারের যেটা কথা ছিলেন সেটা হচ্ছে চোখ থাকলে দৃষ্টি থাকে না, আর দৃষ্টি কখনো ভুল করে না। দ্যাট ইজ হয় আমি সব সময় রাস্তা দিয়ে হাঁটি, যেখানে হাঁটি আমি শুধু তাকাই থাকি, আমি তাকায় বোঝার চেষ্টা করি কি হচ্ছে। এই কারণে এটা তাকায় থাকার একটা বড় অভ্যাস, মানে যদি থাকে তুমি অনেক কিছু এমনিতেই ধরতে পারবা। ম্যাডামকে বলি, আমি যখন ছাত্র ছিলাম বায়োলজি ভুটানি প্র্যাকটিক্যালের দিন আমাকে প্রশ্ন করা হলো, ওই সময় ভুটানি জিওলজি আলাদা আলাদা প্র্যাকটিক্যাল হতো আমাদের। উঠার পরে আমাকে হুট করে জিজ্ঞেস করা হলো তুমি যে দোতলায় আসছো কয়টা সিঁড়ি পাড়ায় আসছো। আমি গেছি ভুটানি পরীক্ষার ভাইবা দিতে, ইন্টারমিডিয়েটের ছাত্র হিসেবে এরকম কোনো কথা আমি জীবনে প্রত্যাশা করিনি, এন্ড দ্যাট ইজ ওয়াই আমি কিছু বলতেও পারিনি। বাট এখন থেকে আমি যদি কোনোদিন কোনো সিঁড়ি দিয়ে উঠি আমি শুরু থেকে গণনা করেই উঠি। ধন্যবাদ সাকিব, পরের প্রশ্ন যদি করেন। আচ্ছা, ধন্যবাদ স্যার। আপনার পরের প্রশ্ন হচ্ছে আপনার প্রিয় লেখক একজনের নাম বলতে হবে। প্রিয় লেখক ম্যাডামের সাথে মিলে গেছে, হুমায়ুন আহমেদ, আমাদের দেশীয় মানুষ বা স্বদেশীয় বলতে পারো। এই কারণেই হচ্ছে তার থেকে তার পড়াশোনাগুলো আগে থেকেই পড়তাম। মিছির আলী, তার মানে এই অনেক ক্যারেক্টার আছে যেগুলো আসলে অনবদ্য, বাংলাদেশের সাহিত্যিক হিসেবে অতুলনীয়। ধন্যবাদ স্যার। আসলে দুই বাংলায় মনে হয় হুমায়ুন আহমেদ বাঙালিদের ভেতরে একটা অনেক ফিলিং বা একটা অনুভূতির বিষয়। আমাদের ফ্রেন্ড সার্কেলের ভেতরেও যখন কোনো বই নিয়ে আলোচনা হয় প্রথমে আসে হুমায়ুন আহমেদের নাম, এরপরে সমরেশ মজুমদার। আসলে হুমায়ুন আহমেদের কথাগুলো আসার পেছনে কারণ আছে। কারণটা হচ্ছে যদি আমি তোমাকে একটু ব্যাখ্যা করেই বলি, যে ধরো তোমার কথা যে বলবে তুমি কিন্তু তাকেই পছন্দ করবা। এক্স্যাক্টলি তোমাকে যে ভালো বলবে বা তোমার কথাগুলো মনের কথাগুলো যখন আহ স্পর্শ করবে তখন কিন্তু তুমি করবা, তাকে পছন্দ করবা। আমি বলি একটা সময় কিন্তু আমাদের আসিফের গানও ভালো লাগতো, এখনো লাগছে না, এবং উনি ভালো না আমি সেটা বলছি না, বাট লাগতো অনেক বেশি। কারণ তার গানের মধ্যে আমাদের যে অ্যাডাল্টহুড পিরিয়ডটা, অ্যাডোলেসেন্স পিরিয়ডটা, তখন কিন্তু প্রত্যেকটা মানুষেরই মনে হয় যে একটা গার্লফ্রেন্ড থাকুক। এটা ছোটবেলা থেকেও মানে অনেক আগের মানুষের মধ্যেও যা ছিল এখনের মানুষের মধ্যেও তাই। তখন মনে হতো আসিফ একদম আমার কথাগুলা বলছে। তো তখন তার গান যেমন ভালো লাগতো, আবার বড় হওয়ার পরে আইয়ুব বাচ্চু, জেমস, এদের গান ভালো লাগতো। এক একটা এজ থাকে। তো হুমায়ুন আহমেদ আমাদের সেই ধরনের লেখক যারা হচ্ছে আমাদের মধ্যবয়স পর্যন্ত মানুষের হৃদয় কাটতে পেরেছেন, ছোট থেকে সবার। এই জন্যই হয়তো বা সে বেশি জনপ্রিয়। ধন্যবাদ স্যার। আপনার পরবর্তী প্রশ্নটি হচ্ছে কলেজ জীবন নাকি বিশ্ববিদ্যালয় জীবন? বিশ্ববিদ্যালয়, ডেফিনেটলি। আর নাইলে স্কুল লাইফ, দুইটা। কলেজ লাইফের আমার হিস্ট্রিটা খুবই খারাপ, সারাদিন পড়াশোনা করতে হয়েছে আমার ভাইয়ের কাছে থাকার কারণে, সেই কারণে আমি কিছুই করতে পারিনি। সো আই রিয়েলি এনজয়েড মাই ইউনিভার্সিটি লাইফ। যদি কোনোদিন দ্বিতীয়বার সুযোগ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন ছাত্র হিসেবেই ফিরে আসতে চাই। স্যার কোন হলে ছিলেন, কোন হল ছিল আপনার? ফজলুল হক হল। আচ্ছা, ধন্যবাদ স্যার। আপনার পরবর্তী প্রশ্ন যেটি ছিল যে ম্যামকে বলেছিলাম প্রধানমন্ত্রী, আপনার কাছে প্রশ্ন হচ্ছে আমার, আপনি যদি শিক্ষামন্ত্রী হন একদিনের জন্য কোন বিষয়টিতে সর্বপ্রথম আলোকপাত করবেন? আমি বুঝলাম না তুমি আমার মনের খবর কি করে জানলা। আমার কাছে মনে হচ্ছিল যে আমি যেহেতু টিচার, সত্যি কথা আমি টিচার হওয়ার স্বপ্নটা দেখেছিলাম। আমি ফিজিক্স পড়তাম এক স্যারের কাছে, নিহার রঞ্জন রায়, ময়মনসিংহে। উনি খুব ভালো মানের টিচার, এবং উনার কাছ থেকে দেখেই কিন্তু আমি শিক্ষার কিছু মোরালিটিস আমি ওইখান থেকে গ্রহণ করেছিলাম। এবং আমার কাছে এখন যেটা মনে হয় বাংলাদেশের সব থেকে পছন্দনীয় মানুষ টিচার, সব থেকে অপছন্দনীয় তালিকাতেও শীর্ষের টিচার। এবং এই জিনিসটা আমি চেঞ্জ করার চেষ্টা করব, যে টিচারকে যেন
সবাই রেসপেক্ট না, ফ্রেন্ডলি ভাবে এবং তার সাথে যেন সবকিছু শেয়ার করে। বাবা মার পরে যে টিচারের স্থান, এটা যেন সত্যিকার অর্থে এস্টাবলিশ হয়, সেটা চেষ্টা করবো শিক্ষামন্ত্রী হলে। এমন এমন সিলেবাস দিব যেন বাচ্চারা কিছু না পারে টিচার ছাড়া। বুঝতে পারছো? আচ্ছা, ধন্যবাদ স্যার। আসলে দর্শক, আপনারা যারা লাইভটি দেখছেন, এই মুহূর্তে এসে আমি নিজেও লাইভটি অনেক বেশি এনজয় করছি। যে স্যার যে কথাগুলো বললেন, যে আসলে একজন শিক্ষার্থীর উচিত একজন শিক্ষকের ফ্রেন্ডলি ভাবে নেওয়া, অর্থাৎ তাকে সম্মানের জন্য ভয় করা, ভয়ের জন্য সম্মান করা নয়। তো স্যার, আপনার পরবর্তী প্রশ্নটিতে আমি যেতে চাইবো যে আপনি যদি লুকিয়ে কোনো একজন মানুষের লাইফস্টাইল ফলো করার সুযোগ পান, আপনি কার লাইফস্টাইল ফলো করবেন? প্রফেসর ডক্টর আবুল বাশার, নিশ্চিন্তে। অবশ্যই। স্যার, আপনার পরবর্তী প্রশ্নটি হচ্ছে আপনার পছন্দের ভ্রমণ স্পট যেখানে আপনি সারা বছর থাকতে পারবেন কোনো রকম অনীহা ছাড়া। এরকম প্লেস সত্যিকার অর্থেই পাওয়া দুষ্কর। তবে যদি কেউ এটার আনসার দিতে চায়, আমার মনে হয় তার নিজের বাড়ি। নিজের বাড়িতে যদি থাকতে পারে সারা জীবন, এটাই সে পছন্দ করবে। তবে ভ্রমণ প্লেস কখনোই সুখকর না। ধরো আমি ধরো অনেকে অনেক জায়গায় গিয়েছে, বাট আমি একটা কথা বলছি। ধরো সিকিমে গিয়েছিলাম, সেখানে যাওয়ার পর আমার যে এনভায়রনমেন্ট মনে হচ্ছে, আমার কিন্তু অনেক সময় এটা বিরক্তির কারণ হয়েছে। কারণ আমরা বাংলাদেশে অভ্যস্ত প্লাস্টিক ফেলে, সেখানে প্লাস্টিক ফেললে 5,000 রুপি জরিমানা। পানির বোতল পাওয়া যায় না, ওয়াটার বোতল কিনে বোতলটা দোকানে রেখে দিতে হবে। একটা মানুষের দ্বারা 1 লিটার পানি একবারে খাওয়া সম্ভব না। আমার কাছে মনে হয়েছে এখানে আমি দীর্ঘদিন থাকতে পারবো না। বাট খুব সুন্দর, আমার ভালো লেগেছে। আমি বারবার যেতে চাইলেও যেতে পারবো, বাট থাকতে পারবো না। আচ্ছা, ধন্যবাদ স্যার। আপনার জন্য আজকে র্যাপিড ফায়ারের শেষ প্রশ্ন, বই পড়া নাকি মুভি দেখা? মুভি দেখা। কারণ বই পড়াটার জন্য যে সময়, তার থেকে ভিজুয়ালাইজেশন আমার জন্য ইজি আর বেশি। আচ্ছা, ধন্যবাদ স্যার। ধন্যবাদ অ্যাড্রিনা ডি ক্রুজ ম্যাম এবং মাহমুদুল হাসান স্যারকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হলো আজকে। তো ব্যাপারটা সাকিব, সেটা হচ্ছে আমাদের দুইজনের পছন্দের বই কোনটা? নিশ্চয়ই সেটা বায়োলজি বই। বুঝতে পারছি যে সব থেকে বেশি আচ্ছা, পছন্দের বই বায়োলজি বই। এই এই জায়গায় প্রশ্নটা আমি শুনে নিতে চাইবো, আমি তো প্রথমে ম্যাম। বললাম, আমি আমি তোমাকে বলি, ম্যাডাম রিলেটেড একটা এক্সপিরিয়েন্স। আর জানি না কখনো ম্যাডামের সাথে সরাসরি দেখা হবে কিনা। নটর ডেমে গিয়েছিলাম, সেখানে সাইফুল ইসলাম সুমন, সে হচ্ছে কিন্তু আমার স্কুল ফ্রেন্ড, ভালো বন্ধু। আমরা একই সাথে আমরা ক্যাডেট কলেজে চাকরি করেছি। আচ্ছা, বাট তখনও জানা হয় নাই যে আমি আদমজিতে আসার পরে যে আমি একটা বই পেয়েছিলাম ম্যাডামের, অ্যাডলিন ডি ক্রুজ। সো আমি দেখার পরে আমি বুঝতে পারি নাই যে ম্যাডাম কি, ডন্ট মাইন্ড ম্যাডাম, আমি ছেলে নামে এটাও আমি বুঝতে পারি নাই। আমি জানি এটা আমার একটা কমন আজকে ম্যাডামকে প্রবলেম। আমি কাছে পাইলাম এবং সামনে থেকে বলার সুযোগ হলো। কিন্তু আজকে আমার খুবই ভালো লাগছে, আমি যে মানুষটার বই এসে প্রথম দিন টেবিলে পেয়েছিলাম আমার আদমজি কলেজে, আমি সেই ম্যাডামকে সরাসরি দেখতে পারলাম এবং আমি বুঝতে পারলাম যে উনি আসলে ম্যাডাম, স্যার না। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ভুলটা কি এতদিন পরে ভাঙলো না? সুমন ভাঙিয়ে দিয়েছিল ভুল। ওর কাছ থেকেও জেনেছি এবং আজকে আমি কথা বলার এখানে শুরু করার আগে কিন্তু আমি সুমন ভাইয়ের সাথে কথা বলেছি এবং মানে আমি বলেছি আজকে ম্যাডামের সাথে একটা সেশন হচ্ছে। মানে আমি খুবই খুশি যে ম্যাডামের সাথে আমি এখানে থাকতে পেরেছি। সুমন কিন্তু আমার ডিরেক্ট স্টুডেন্ট। আচ্ছা, যাক। মানে হয়তোবা সরাসরি কোনোদিন গেলে হয়তোবা বলা হতো, বাট আজকে যেহেতু সুযোগ পেলাম বলে দিলাম ম্যাডাম। থ্যাংক ইউ, ভালো লাগলো। আচ্ছা, আসলে আমাদের দর্শকরা এবং আমি অনেক বেশি আবেগ আপ্লুত বা অনেক বেশি আনন্দিত যে আপনাদের ভেতরের কোনো কথা আমরা আজকে দর্শকরা জানতে পেরেছেন। তো আমি একদমই শেষ পর্যায়ে যেহেতু চলে এসেছি, আমি প্রথমে ম্যামের কাছে জানতে চাইবো, এই যে আমরা বাংলাদেশ ইউথ অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার অ্যাওয়ারনেস, ক্যান্সার নিয়ে কাজটা করছি, এই উদ্যোগটাকে আপনি কিভাবে দেখছেন, একদমই সংক্ষেপে যদি বলতেন। একদম সংক্ষেপে যদি বলি, আমার কাছে গতকাল ফোন এসেছে তোমাদের টিম থেকে। ওরা যখন আমার কথাটা বলেছে, আমি না ঠিক বুঝতে পারিনি। কারণ তোমাদের মতো বাচ্চারা, তোমাদের বয়সী বাচ্চারা ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে কাজ করবে, এটা আমার মাথায় ঢুকছিল না, সত্যি কথা। পরবর্তীতে আমি একটু যখন জানলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি অভিভূত যে তোমাদের লেভেলের বাচ্চাদের, আমার স্টুডেন্টরা তো তোমাদের বয়সী, আমরা বকাঝকি করি যে এই করো না, ওই করো না, সারাক্ষণ দুষ্টামি করছো, ইন্টারনেট নিয়ে বসে আসছো। বাট তোমরা কিন্তু অনেক প্রোডাক্টিভ কাজ করছো বাবা, এটা আমাদের স্বীকার করতে হবে। এবং তার একটা আজকে তোমরা প্রমাণ দিয়ে দিয়েছো। এই যে বাংলাদেশ ইউথ অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার অ্যাওয়ারনেস, তোমাদের বয়সী বাচ্চারা যখন বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ত, বাইরের অনেক কিছু, তখন তোমরা এরকম একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে কাজ করছো।
একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে আশেপাশে লোকজনকে জানানোর চেষ্টা করছো হোয়াট ইজ দ্য ক্যান্সার ইজ, কিভাবে আমি এটাতে দূরে থাকবো। এই যে চিন্তা ভাবনাটা যে তোমরা কতটুকু করতে পারছো এটা পরের কথা, ঠিক আছে, বাট তোমরা যে চিন্তা করছো তার জন্য থ্যাঙ্কস টু ইউ, হ্যাটস অফ টু ইউ অল, যে তোমাদের গ্রুপটাকে, তোমাদের অ্যাসোসিয়েশনটাকে আমি মন থেকে আশীর্বাদ করি বাবা, তোমরা কিছুটা হলেও যেটুকু ভেবে কাজ করছো যেন কাজ করতে পারো, এবং সবার সহযোগিতা যেন সবসময় তোমরা পাও। এবং সত্যি তোমাদের আমার আশীর্বাদের হাত সবসময় তোমাদের উপরে থাকবে, আমার সহযোগিতা সবসময় তোমাদের জন্য থাকবে। ভালো থাকো, সামনে এগিয়ে যাও। ধন্যবাদ ম্যাম, অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি নিজেকে ধন্য মনে করছি এরকম একটা অ্যাসোসিয়েশনের অংশ হতে পেরে। আমি একই প্রশ্ন নিয়ে মাহমুদুল হাসান স্যারের কাছে জানতে চাইবো। স্যার, আপনি আমাদের এই পদক্ষেপটাকে কিভাবে দেখছেন? আহ, তোমাদের এই পদক্ষেপটা আসলে ম্যাডাম যেটা বললেন, আসলে যে এই সকল বাচ্চারা এখনকার যুগে স্পেশালি বায়োলজি তো এরা ভয় পায়, তো এরকম একটা রিলেটেড টপিক নিয়ে যখন তুমি অ্যাঙ্করিং করছো বা হোস্টিং করছো, ডেফিনেটলি তোমারও অনেক কিছু জানার ইচ্ছা ছিল, তুমি জেনে এসেছো। কারণ আমি তো বলেছিলাম যে ওই স্যারের যেমন বাণী, একটা হচ্ছে চোখ থাকলে দৃষ্টি থাকে না, দৃষ্টি কখনো ভুল করে না, ঠিক আরেকটা বাণী ছিল প্রশ্ন করা জ্ঞানের অর্ধেক। তোমার প্রশ্নের স্ট্যান্ডার্ড গুলাই মনে করিয়ে দেয় যে তুমি এই বিষয়টাকে কতটা সিরিয়াসলি নিয়েছো। এবং ফাইনালি তোমরা যে যাত্রাটা শুরু করেছো, এটা তোমরা কন্টিনিউ যদি রাখতে পারো, আমার মনে হয় দেশের মানুষ উপকৃত হবে। ম্যাডাম যেটা বললেন যে তোমরা কতটুকু করতে পারছো তা না, তোমরা যে চেষ্টা করছো সেটাই অনেক বেশি। হয়তোবা তোমরা যুগে যুগে তো আর আইনস্টাইন জন্মাবে না, তো তোমরা যে একটা আলোকবর্তিকা নিয়ে সামনে যেতে চাচ্ছ, হতেও পারে এটা একদিন দপ করে অনেক বেশি জ্বলে উঠবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি অর্গানাইজেশনের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সত্যি ধন্যবাদ এই বলে যে তোমরা এমন একটা সন্ধ্যা উপহার দিয়েছো যেখানে আমি ম্যাডামকে দেখতে পেলাম, এবং এটার জন্য আমি সত্যিই বেশি এক্সাইটেড যে আহ, আমি যে মানুষটাকে প্রথমে চিনতেই পারি নাই, আইডেন্টিফাই করতে পারি নাই, হ্যাঁ সেই মানুষটাকে আমি আজকে সরাসরি দেখতে পারলাম। ইটস এ বিগ প্লেজার ফর মাই। আসলে এটা আমাদের জন্য অনেক বেশি একটা গর্বের বিষয় যে দুইজন মানুষের আজকে সরাসরি সাক্ষাৎ হলো। একজনের বই দেখে অন্যজন যেখানে তার জেন্ডার আইডেন্টিফাই করতে পারেন নাই যে তিনি স্যার না ম্যাম, আজকে সরাসরি একসাথে তারা আড্ডা দিয়েছেন এবং বেশ কিছু জায়গায় তাদের মতেরও মিল হয়ে গিয়েছে। তো দর্শক, আপনারা এবং আমি সহ আমরা যারা আয়োজন করছি এবং আপনারা যারা সরাসরি দেখছেন, আমরা সবাই অনেক বেশি গ্রেটফুল এরকম একটা সন্ধ্যা আমরা স্যার ম্যামের থেকে পেলাম। আমি একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। একদম শেষ প্রশ্নে আমি চলে যাব। ম্যাম, প্রথমে আপনার কাছে যেতে চাইছি যে আজকের লাইভটিতে এসে বা আজকের লাইভটিতে আমাদের সময় দিয়ে আপনার কেমন লাগে? আমার খুব ভালো লেগেছে। আমি একটু সত্যি কথা বলি সবসময় সাকিব, যেমন যখন ফ্লাইটটা শুরু হওয়ার আগে আমার মনে হচ্ছিল কি খুব বোরিং হবে, সত্যি কথা মনে হচ্ছিল ক্যান্সার নিয়ে কথাবার্তা হয়তো একটা বোরিং একটা সেশন হবে, বাট আসলে খুব ভালো লেগেছে। তোমার অ্যাঙ্কারিংটা অসম ছিল, ভালো লেগেছে। প্লাস স্যারদের সাথে কথা, যেমন স্যারের সাথে আমার আজকে প্রথম পরিচয়, মাহমুদুল হাসান স্যারের সাথে। অনিমেষ স্যারকে কিন্তু আমি অনেক দিন থেকে চিনি, ও আমার ছোট ভাইয়ের মতো, ঠিক আছে। তো অনিমেষের সাথে অনেকদিন থেকে যোগাযোগ, বা ওকে আগে থেকে চিনি, বাট স্যারের সাথে আমার আজকে প্রথম পরিচয় হলো। ভালো লাগলো স্যারের সাথে কথা বলে, পরিচয় করে, প্লাস তোমাদের টিমের সাথে পরিচিত হতে পারে ভালো লেগেছে। লাইফটা আসলে এনজয়েবল ছিল, ভালো লেগেছে। অনেক নিজের কথা শেয়ার করে, যে তোমাদের কিছুটা তোমাদের মধ্য দিয়ে যদি সাধারণ মানুষকে ছোট্ট একটা ইনফরমেশন আমি দিতে পারি, সেটাই আমার জন্য অনেক কিছু। কারণ আমরা কিন্তু খুব বেশি কিছু জানি না, আমরা কিন্তু ক্যান্সার নিয়ে কাজ করছি না। আমাদের চেয়ে অনেক ভালো ক্যান্সার বিশেষজ্ঞরা আছেন, ওনারা অনেক ভালো বলতে পারবেন। তোমাদের যে কালকে থেকে যে সেশন গুলো আছেন, ইউনিভার্সিটি টিচাররা আছেন যারা ক্যান্সার নিয়ে কাজ করছেন, ওনারা আছেন, যারা ক্যান্সার সার্ভাইভার ওনারা আছেন, ওনারা কিন্তু অনেক সুন্দর করে আরো অনেক ভাবে বলতে পারবেন। বাট আমাদের তরফ থেকে, আমাদের জায়গা থেকে আমরা কিছুটাও যদি তোমাদের হেল্প করতে পারি, সেটা আমাদের কাছে ভালো লেগেছে। এবং আমার আজকের লাইফটা আসলেই ভালো লেগেছে, এনজয়েবল ছিল। সময় কোন দিক দিয়ে চলে গেছে টের পাইনি, অলরেডি 1.5-2 ঘন্টা হয়ে গেছে। অলরেডি ম্যাম আমরা 1 ঘন্টা 49 মিনিটে ব্রডকাস্টিং এ দাঁড়িয়ে আছি এবং টিল নাও 50+ মানুষ আমাদের সাথে রয়েছে। তো স্যার, আপনার কাছে শেষ প্রশ্নটি আমি আবার করতে চাইবো যে আজকের লাইভটিতে এসে আপনার কেমন লাগলো আমাদের সময় দিতে পেরে? খুব ভালো লেগেছে। আর তোমাদের হোস্টিং, তোমাদের যারা আগে কথা বলে গেল, সর্বোপরি তোমাদের যে ব্যবস্থাপনা, হ্যাঁ, আমরা তো জুমে ক্লাস নিয়ে অভ্যস্ত, এই সিমিয়ার কিভাবে কি করব এটাই প্রথমে বুঝতে অনেক কষ্ট হয়েছে, বাট তোমরা যেভাবে সাপোর্ট করেছো বা যেভাবে স্টেজ গুলা ধরিয়ে দিয়েছো শুরু থেকেই,
আমাদের প্রত্যেকের জন্য আসলে কোনো চিন্তাই করতে হয় নাই। আর সর্বোপরি তোমরা এগিয়ে যাও, তোমাদের এই অর্গানাইজেশনটা অনেক বেশি ভালো চলুক এবং মানুষ উপকৃত হোক, এটা সবসময় আশা করব। আর আমরা তো আসলেই কিছু জানি না ক্যান্সার রিলেটেড, বায়োলজি রিলেটেড অল্প একটু জানলেও ক্যান্সার রিলেটেড কিন্তু আসলে অনেক কিছু জানি না, আমরা হচ্ছে থিওরিটিক্যাল। তো আমরা থিওরি হিসেবে ধরো সাইকেল চালানো যেমন সেরকম অবস্থা। তো থিওরিটিক্যালি সাইকেল চালানো খুবই ইজি, বাট যারা প্র্যাকটিশনার, যারা কাজ করছেন, যারা সত্যি এই ধরনের ডিল করছেন, তারা যখন নেক্সট দিন থেকে প্রোগ্রামগুলো কন্টিনিউ করবে, ওই দিন থেকে তোমরা আসলেই প্রপার বাস্তবতাটা জানবা যে একটা ক্যান্সার রোগী একটা পরিবারে থাকা সেটা কতটা ভয়ঙ্কর সামাজিকভাবে এবং তাদের ব্যক্তিগত ফিনান্সিয়াল লাইফে সবকিছু মিলিয়ে তাদের অবস্থাটা কতটা হ্যাজার্ডাস হয়। এবং সেরকম একজন ব্যক্তি যে আমরা হব না, তোমরা অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেখবা যারা জীবনে অনেক টাকা ইনকাম করেছেন, কিন্তু শেষ মুহূর্তে যে কিন্তু তাদের সরকারের কাছে হাত পাততে হয় যে আমার চিকিৎসার জন্য এত টাকা দরকার, বাট তার আগেই কিন্তু উনি ওনার সর্বস্ব শেষ করেছেন, ততদিন কিন্তু হাত পাতেননি। তার মানে ব্যাপারটা হচ্ছে খুবই কঠিন এবং রূঢ় বাস্তবতার মধ্যে দিয়ে যেতে হবে যদি কোনো ফ্যামিলিতে থাকে। সেই কারণে সবাই সর্বোচ্চ সচেতন হবে, তোমাদের মাধ্যমে সেই সচেতনতার বার্তা সবার মধ্যে পৌঁছুক, এই দিকটা বা এই আশাটা আমি সবসময় রাখি। ধন্যবাদ সাকিব। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম, তার সাথে দর্শক আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের লাইভে এতটা সময় অংশগ্রহণ করার জন্য। দর্শক, আমরা বিশ্বাস করি আমাদের এই আজকের লাইভটি থেকে আপনাদের কাছে যদি একটা মেসেজও যায় বা একটা শব্দও যদি আজকে আপনারা শিখতে পারেন বা জানতে পারেন, সেটাই হচ্ছে আসলে আমাদের আয়োজকদের সার্থকতা, আমাদের যারা অতিথি রয়েছেন তাদের সার্থকতা। তো দর্শক, যে কথাটি বলছিলাম, বাংলাদেশ ইউথ অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার অ্যাওয়ারনেস এর পক্ষ থেকে বাংলাদেশ ক্যান্সার উইক চলছে, আমাদের ক্যান্সার সচেতনতার উইক চলছে, সপ্তাহ চলছে, সপ্তাহব্যাপী আয়োজনে আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করবেন। আমাদের সাথে রয়েছে ক্যান্সার এবং বায়োলজি অলিম্পিয়াড। এছাড়াও বেশ কিছু ইভেন্ট রয়েছে আমাদের, যেগুলো জানতে হলে আমাদের পেজে আপনাদের সংযুক্ত হয়ে থাকতে হবে, ইভেন্টটিতে সংযুক্ত হয়ে থাকতে হবে। তো দর্শক, সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ এতটা সময় ধরে আজকের লাইভে উপস্থিত হওয়ার জন্য এবং লাইভটি অংশগ্রহণ করার জন্য। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ ইউথ অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার অ্যাওয়ারনেস এর পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী দিন, পরবর্তী কোনো লাইভ সেশনে, পরবর্তী নতুন কোনো মানুষের সাথে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ। ধন্যবাদ সাকিব। ধন্যবাদ সাকিব, ধন্যবাদ সবাইকে।